ক্লাসের পিডিএফ দেওয়া হয়েছে? ও আচ্ছা, পিডিএফটা কি এখানে উপরে দেওয়া লাগবে? হ্যাঁ। ছাত্রদের জন্য পড়ার জন্য? জি জি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে তোমাদের হচ্ছে ক্লাসটা শুরু করতে একটু দেরি হলো, কারণ তোমাদের অনেকেরই এখন একটু নামাজের টাইম থাকে, তাই একটু দেরি করে শুরু করা হচ্ছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। হিমেল, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। মোসাম্মদ রানু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। মনিরা মিম, তুমি কেমন আছো আপু? আচ্ছা, আমরা একটু আর কয়েক মিনিটের মধ্যেই ক্লাসটা শুরু করে ফেলবো আমাদের। ততক্ষণে তোমরা সবাই জয়েন হয়ে যাও, আর তোমাদের যত ফ্রেন্ডস আছে সবাইকে মেনশন করে দাও। জি, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তাহলে আজকে আমাদের রেসিপিতে ফার্স্ট মার্কেটিংয়ের ক্লাস। তো মার্কেটিংয়ের আমি ফার্স্ট চ্যাপ্টার দিয়ে শুরু করতে চাচ্ছি, উৎপাদনের ধারণা। আমাদের হচ্ছে মার্কেটিংয়ের ক্ষেত্রে আমাদের এই উৎপাদনের ব্যাপারে যত বেশি আমাদের বেসিক্স ভালো থাকবে, ততই আমরা হচ্ছে অন্য চ্যাপ্টারগুলোর ব্যাপারে আমরা আরও ভালোভাবে আমাদের বেসিক্সটা আরও ভালোভাবে ক্লিয়ার থাকবে। সো সেই কারণে আজকে আমাদের ফার্স্ট চ্যাপ্টার দিয়ে আমরা আজকে প্রথম মার্কেটিং ক্লাসটা শুরু করলাম। সো দেখি আজকে মার্কেটিং ক্লাসে কি আছে। তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। আচ্ছা, আলোচ্য বিষয় অর্থাৎ আজকের ক্লাসে আমরা কি কি পড়তে যাচ্ছি। ওকে, আজকের ক্লাসে হ্যাঁ, ফার্স্ট অফ অল উৎপাদনের ধারণা আমরা পড়তে যাচ্ছি। তারপরে উৎপাদনের বিভিন্ন প্রকার উপযোগ। এইচএসসি 25 তোমরা যারা আছো, তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এখান থেকেই ফার্স্ট পেপারে যত কোশ্চেন্সগুলো থাকে, যেহেতু শর্ট সিলেবাস বা রিভাইজ সিলেবাস, আমাদের দেখা গেছে করোনা পরবর্তী প্রত্যেকটা ব্যাচের জন্যই যে রিভাইজ সিলেবাসটা ছিল, ঠিক সেম রিভাইজ সিলেবাসটা তোমাদের জন্যই। তো এই রিভাইজ সিলেবাসের হিসাবে প্রথম চ্যাপ্টারের ক্ষেত্রে উৎপাদনের ধারণা, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আসছে উৎপাদনের বিভিন্ন প্রকার উপযোগ। এইচএসসি 26-এর জন্য এটা গুরুত্বপূর্ণ, ইভেন 25-এর জন্যও গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে আসছে উৎপাদনের দ্বারা কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থাৎ উৎপাদন কিভাবে আমাদের কর্মসংস্থান সৃষ্টি করে এবং জীবনযাত্রার মান উন্নয়ন করে। আচ্ছা, দ্বিতীয় যে জিনিসটা আমরা আলোচনা করব, উৎপাদনের উপকরণ। এটাও আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, টপিক। এটাও আমাদের
25 এবং 26 দুইজনের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। দেন উৎপাদনের গুরুত্ব 25-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে উৎপাদনের আওতা। উৎপাদনের আওতা কিন্তু এটা আমাদের 25 ব্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের রিভাইজ সিলেবাসে এটা একটা সিলেক্টেড টপিক। আচ্ছা, উৎপাদনশীলতা, তারপর হচ্ছে উৎপাদনের বিভিন্ন খাত, এটাও একটা গুরুত্বপূর্ণ টপিক, বাট সব থেকে বেশি গুরুত্বপূর্ণ 26-এর জন্য। আচ্ছা, তারপরে আমাদের যেটা আছে উৎপাদনশীলতার ধারণা 25 এবং 26-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? উৎপাদন আর উৎপাদনশীলতার ধারণা তোমার যদি ক্লিয়ার থাকে, মনে করো তোমার মার্কেটিংয়ের অ্যান্সার হাফ হয়ে গেছে, মানে মার্কেটিংয়ের প্রিপারেশন তোমার অর্ধেক কমপ্লিট। তারপরে হচ্ছে 9 নাম্বার উৎপাদনশীলতার গুরুত্ব, এটা 25-এর জন্য ইম্পর্টেন্ট, ইভেন 26-এর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে উৎপাদন ও উৎপাদনশীলতার পার্থক্য, উৎপাদনের ধারণা, তারপরে আসছে উৎপাদনশীলতার ধারণা। তার মানে বুঝতে পারছো আমাদের এই চ্যাপ্টারের জন্য কিন্তু হ্যাঁ, আমাদের এই চ্যাপ্টারের জন্য কিন্তু উৎপাদন আর উৎপাদনশীলতার যে পার্থক্য, দুইটার যে বেসিক ডিফারেন্স, এটা কিন্তু আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। তারপরে আসছে উৎপাদনশীলতা বৃদ্ধির উপায়, উৎপাদনশীলতার প্রকারভেদ ও পরিমাপ। উৎপাদনশীলতার প্রকারভেদ ও পরিমাপ, এটা কিন্তু তোমরা যারা 26 আছো তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তারপরে গাণিতিক সমস্যা সমাধান, এটাও 26-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণটা কি আমি তোমাদেরকে বলি, আমাদের যখন করোনা পরবর্তী প্রত্যেকটা ব্যাচের জন্য রিভাইজ সিলেবাস আসছিল, তখন দেখা গেছে এই যে উৎপাদনশীলতা পরিমাপের যে প্রকারভেদ বা এটার যে রিলেটেড যে গাণিতিক সমস্যা, এই টপিকটা কমপ্লিটলি বাদ দেওয়া হয়েছে। তার আগে যে কোশ্চেন্সগুলো করা হতো সেখানে এই গাণিতিক সমস্যাগুলো নিয়ে কোশ্চেন্স করা হতো। মূলত ফার্স্ট চ্যাপ্টার থেকে গাণিতিক সমস্যাগুলোই ছিল আমাদের সব থেকে ইম্পর্টেন্ট। কিন্তু যখন আমাদের করোনা পরবর্তী ব্যাচগুলোর জন্য রিভাইজ সিলেবাস আসলো, তখন দেখা গেল উৎপাদনের ধারণা আর উৎপাদনের গুরুত্ব আর উৎপাদনশীলতার ধারণা থেকে আমাদের মূলত কোশ্চেন্স বেশি আসে। তো তোমরা যারা 25 আছো তোমাদেরও উচিত এটা পুরাটা ক্লাসটা আজকে করা উৎপাদনশীলতার এই গাণিতিক সমস্যা সমাধান করার জন্য। কারণ সাপোজ তোমার হয়তো অ্যাডমিশনে এখান থেকে কোশ্চেন আসতে পারে। এখন কথা হচ্ছে মার্কেটিংয়ের ফার্স্ট পেপারে অ্যাডমিশন থেকে তেমন কোশ্চেন্স আসে না, বাট আমরা বলতে পারি না কখন চলে আসতে পারে। তো সেটার জন্য 25-এরও আজকে এখান থেকে একটু বেসিক ধারণা নেওয়া প্রয়োজন যে আমাদের গাণিতিক সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি কেমন আছেন? সাকিব ভাইয়া, জি। আচ্ছা, তারপরে আমরা বিগত বছরের বোর্ডের বহু নির্বাচনী প্রশ্ন এবং বিগত বছরের সৃজনশীল প্রশ্নগুলো দেখব। তো চলো শুরু করা যাক। আচ্ছা, উৎপাদনের ধারণা তোমাদের এটা আগে শুরু করার আগে যেটা বলি, আমরা এসিপি থেকে তোমাদের জন্য একটা পাওয়ার প্লে কোর্স লঞ্চ করছি, যেটা 10 তারিখে যেটা ক্লাস শুরু হবে। তো তোমরা সবাই তাড়াতাড়ি এই কোর্সে এনরোল হয়ে যাও, কারণ এখন পর্যন্ত এই কোর্সের দাম শুধুমাত্র 599 টাকা। তুমি যদি কোনোভাবেও চিন্তা করো, একটা র্যাশনাল মাইন্ডেও যদি তুমি এটা চিন্তা করো, 599 টাকায় এইচএসসির পুরো সিলেবাস কভার করা, এটা কিন্তু খুবই একটা কম অ্যামাউন্ট। সো তোমরা তাড়াতাড়ি এই কোর্সে এনরোল হয়ে যাও, আর দেরি করো না বেশি, কারণ দেরি করলে পরে দেখা যাবে যে তোমাদের এই কোর্সের দাম এত কম থাকবে না, হয়তো আরও বেড়ে যেতে পারে। আচ্ছা চলো আমরা এখন আমাদের পড়া শুরু করি। আচ্ছা, উৎপাদনের ধারণা। তো উৎপাদন বলতে আমরা মূলত কি বুঝি? উৎপাদনের যে আবিধানিক অর্থ তা হচ্ছে কোনো কিছু তৈরি করা বা সৃষ্টি করা। এখন আমাকে একটা কথা বলো তো, সাপোজ আমি হচ্ছি কি আমি একজন হচ্ছি স্মল বিজনেস ওনার। তো আমি একটা চিত্রকর্ম বা শিল্পকর্ম হচ্ছে বিক্রি করি। যেমন ধরো ক্যানভাসে আমি হচ্ছে কিছু ড্রয়িংস করে বিক্রি করি। এখন আমি যদি বিক্রি না করে সেটা যদি আমি আমার নিজের শখে যদি ওই চিত্রকর্মগুলো বানাতাম, সেটা একটা সৃষ্টিকর্ম হতো, সেটা উৎপাদন বলতে পারতাম না। উৎপাদন আমরা কখন বলতে পারবো?
অর্থাৎ কোনো কিছুকে, কোনো সৃষ্টিকর্মকে উৎপাদন বলার জন্য আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল আমাদেরকে হচ্ছে একটা বাজারকে চিন্তা করতে হবে। বাজার মানে কি? বাজার মানে হচ্ছে যেখানে তোমার প্রকৃত ক্রেতা ও সম্ভাব্য ক্রেতা থাকে। বাজার হচ্ছে যেখানে তোমার প্রকৃত ক্রেতা আর সম্ভাব্য ক্রেতা থাকে। বাজারে আমাদের প্রকৃত ক্রেতা ও সম্ভাব্য ক্রেতা থাকে। এই ক্রেতাদের হচ্ছে একটা চাহিদা থাকে। তুমি যখন দেখছো একটা জিনিসের চাহিদা বাজারে আছে আর ওই জিনিসটা ফুলফিল করার জন্য তুমি উৎপাদনের উপকরণ ব্যবহার করে বিক্রয়ের উদ্দেশ্যে বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে যখন এটা বিক্রি করছো, দ্রব্য বা সেবা তৈরি করছো, তখন তাকে আমরা উৎপাদন বলি। অর্থাৎ ফার্স্ট অফ অল আমাদের বাজার বা চাহিদা থাকতে হবে একটা স্পেসিফিক পণ্য, দ্রব্য বা সেবার। তারপরে সেটা ফুলফিল করতে হবে কি দ্বারা? উৎপাদনের উপকরণ দ্বারা। উৎপাদনের উপকরণ দ্বারা তা ফুলফিল করতে হবে। এবং তার সাথে আমাদের কি থাকতে হবে? মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে। মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে। তোমরা কি সবাই বুঝতে পারছো আমার কথা? তুমি এই ক্লাসের ছাত্র না হওয়া সত্ত্বেও যে ক্লাসটা করছো, তারপর তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে এখানে কি বলা যায়? যে প্রয়োজনীয় উপকরণ সমূহ ব্যবহার করে বিক্রয়ের উদ্দেশ্যে দ্রব্য বা সেবা তৈরি করাকে উৎপাদন বলে। আচ্ছা, আমরা যারা বিজনেসের স্টুডেন্টস, আমরা যখনই কোনো প্রতিষ্ঠানের কথা চিন্তা করি, তার মানে সেটা একটা ব্যবসায় প্রতিষ্ঠান হবে। আর ব্যবসায় প্রতিষ্ঠানের কি থাকে? একটা মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে। তোমার এই ব্যবসায়ের শিক্ষার্থী হয়ে তুমি যখনই কোনো একটা জিনিসের কথা বলতেছো, ধরো উৎপাদনের কথা বলো বা কোনো ব্যবসায়ের কথাই বলো না কেন, প্রত্যেকটা জিনিসের এই মুনাফা অর্জনের উদ্দেশ্যটা থাকতে হবে। ঠিক সেমভাবে এই উৎপাদনেরও মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে। আর এই মুনাফা অর্জনের উদ্দেশ্য সে ফুলফিল করার আগে তাকে আগে চাহিদাটা ফাইন্ড আউট করতে হবে, বাজারটা ফাইন্ড আউট করতে হবে। তারপরে তার উৎপাদনের উপকরণগুলোকে কালেক্ট করে তার মধ্যে আকার আকৃতিতে পরিবর্তন এনে দ্রব্য বা সেবা তৈরি করতে হবে। এই সেবা যখন সে বিক্রয় করছে, তখন তাকে আমরা কি বলছি? উৎপাদন। অর্থাৎ তুমি যখন ডাইরেক্টলি বলো, ধরো যখন অনেকে দেখা যায় যে 1 নম্বরে কতে কোশ্চেন থাকে যে উৎপাদন কি বা উৎপাদন কাকে বলে। অনেকে আমরা করি কি, অনেকে আমরা লিখি যে উৎপাদন কোনো কিছু সৃষ্টি করাকে উৎপাদন বলে। এটা একেবারেই লেখা যাবে না। কোনো কিছু সৃষ্টি করাকে উৎপাদন বলে, এটা একেবারেই লেখা যাবে না। আমাদেরকে বলতে হবে যে উৎপাদনের উপকরণগুলোকে ব্যবহার করে দ্রব্য ও সেবা তৈরি করে তা বিক্রয়ের উদ্দেশ্যে বাজারে ছাড়াকে উৎপাদন বলছি আমরা। অর্থাৎ উৎপাদনের মাধ্যমে প্রকৃতি প্রদত্ত দ্রব্যের রূপ বা আকার আকৃতি পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করাটা হচ্ছে কি? উৎপাদন। আচ্ছা, উৎপাদনের আরেকটা জিনিস, সেটা হচ্ছে উপযোগ সৃষ্টি করা। অর্থাৎ বাজারে আমরা চাহিদা তো ফাইন্ড আউট করছি, অর্থাৎ বাজারে একটা চাহিদা আছে বা অভাব আছে, এই অভাব নিবারণের ক্ষমতা থাকতে হবে। এটাকে আমরা কি বলছি? উপযোগ। এটা হচ্ছে আমাদের উৎপাদনের ধারণা। আচ্ছা, উৎপাদন সম্পর্কিত নিম্নোক্ত বিষয়গুলো দেখা যায়। এখানে যে কথাগুলো বলা আছে, এটা হচ্ছে আমাদের উৎপাদনের ধারণার একটা সামারাইজড আলোচনা। উৎপাদনের মাধ্যমে দ্রব্য ও সেবা তৈরি করা হয়। অবশ্যই দ্রব্যটা কি? দ্রব্য হচ্ছে দৃশ্যমান আর সেবা অদৃশ্য। দ্রব্যকে তুমি স্টোর করতে পারো, সংরক্ষণ করতে পারো, কিন্তু সেবাকে পারো না।
সেবা হচ্ছে তোমার জ্ঞান অভিজ্ঞতার আলোকে একটা সুবিধা। তোমার যে জ্ঞান আর অভিজ্ঞতার আলোকে তুমি একজনকে একটা যে সুবিধা বা সার্ভিস দিচ্ছ সেটাকে আমরা সেবা বলছি। ওয়ালাইকুম আসসালাম স্নেহা ম্যাম। আচ্ছা, আমাদের দ্রব্য হচ্ছে দৃশ্যমান আর সেবা কি অদৃশ্যমান। ক্লিয়ার? তারপর এর মাধ্যমে পণ্যের উপযোগ সৃষ্টি হয়। দেখো কোনো কিছু যখন উৎপাদন হবে, উৎপাদনটা করে কি, উৎপাদন হচ্ছে উপযোগ সৃষ্টি করে, অর্থাৎ উৎপাদন এমন দ্রব্য বা সেবা বাজারে আনে যেটা আমাদের যে বাজারে যে আমাদের অভাবটা আছে সেটা পূরণ করে। তার মানে উৎপাদনের মাধ্যমে আমাদের কি হয়, উপযোগ সৃষ্টি হয় বা অভাব পূরণের ক্ষমতাটা তৈরি হয়। তারপরে যেটা নিয়ে কথা বলছি আমরা, এর মাধ্যমে শিল্পায়নের গতি ত্বরান্বিত হয়। এখন শিল্পায়নটা কি তোমরা কেউ বলতে পারবা? শিল্পায়নটা হচ্ছে প্রকৃতি প্রদত্ত কাঁচামাল এবং যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করে কৃষি ছাড়া অন্য যা কিছু রূপগত পরিবর্তন সাধিত করে তৈরি করা হয় তাকে শিল্প বলে। যেমন ধরো আমরা বলতে পারি গার্মেন্টসকে একটা শিল্প, ওষুধ শিল্পকে একটা শিল্প বলতে পারি, তারপরে হচ্ছে কাগজ শিল্প। এগুলো হচ্ছে এক একটা শিল্প বা ইন্ডাস্ট্রি। অর্থাৎ যখন আমরা প্রকৃতি প্রদত্ত কাঁচামাল বা কৃষি থেকে প্রদত্ত কাঁচামালকে ব্যবহার করে যখন খাদ্যদ্রব্য সামগ্রী ছাড়া অন্য সামগ্রী প্রযুক্তির মাধ্যমে তৈরি করছি তখন তাকে আমরা বলছি শিল্প। যখনই আমরা উৎপাদনের কথা চিন্তা করি তখনই আমাদের শিল্পের কথাটা মাথায় আসে, কারণ উৎপাদন সব থেকে বেশি শিল্পের ক্ষেত্রে আমরা চিন্তা করে থাকি। একটা দেশে যখন আমরা কোনো কিছুর উৎপাদনের দেখি যে উৎপাদনটা বৃদ্ধি পাচ্ছে তখন তার শিল্পায়নের গতিও ত্বরান্বিত হয়। শিল্পায়নের গতি মানে তখন দেখা যায় যে তার ইন্ডাস্ট্রিজগুলোও বাড়তে থাকে, অর্থাৎ এই যে ওষুধ শিল্প, গার্মেন্ট শিল্প, এগুলার যে একটা তোমার ট্রেন্ড সেটা বাড়তে থাকে। তারপরে এর মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আসে। অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা কিভাবে আসে? অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আসে কারণ তোমার দেখো শিল্পায়ন হয়, উৎপাদনের মাধ্যমে যেহেতু শিল্পায়নের গতি ত্বরান্বিত হয় সেটা তোমার অর্থনৈতিক গতিশীলতাও তৈরি করে। এখন এটা কিভাবে করে? সাপোজ বাংলাদেশে একজন উদ্যোক্তা, ধরো অনেক আগে যখন বাংলাদেশে কোনো তোমার ফার্মাসিউটিক্যালস কোম্পানি ছিল না, তখন একজন উদ্যোক্তা চিন্তা করলো যে কেন না আমি দেশে ওষুধের একটা শিল্প তৈরি করি। এই যে কোনো কিছু উৎপাদনের সে দেখলো বাজারে আমার ওষুধের একটা অভাব আছে, আমরা বিদেশ থেকে ওষুধটা আমদানি করছি। তখন সে এই অভাবটা পূরণের জন্য একটা উপযোগ সৃষ্টি করার জন্য সে একটা উৎপাদনের চিন্তা মাথায় আনলো। সেটা কি উৎপাদনটা হচ্ছে ওষুধ। ওষুধ তৈরির চিন্তাটা তার মাথায়, ওষুধ উৎপাদন করার চিন্তাটা তার মাথায় আসলো। তো সে তার মাধ্যমে একটা শিল্প প্রতিষ্ঠা করলো, অর্থাৎ একটা ওষুধ শিল্প বা ওষুধের একটা ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান সে তৈরি করলো। তখন যখন সে এই প্রতিষ্ঠানটা দিল তার মাধ্যমে কি হলো, কর্মসংস্থানের সৃষ্টি হলো, অর্থাৎ অনেক কেমিস্টকে এবং ফার্মাসিস্টকে সে হায়ার করলো এবং তার কারখানার কিছু যে লেবার যাদের দরকার তাদেরকে সে হায়ার করলো। এতে করে অনেক কর্মসংস্থানের তৈরি হলো। এখন ওই কর্মসংস্থানের কারণে অনেক মানুষের হাতে দেখা গেল যে হাতে তাদের কিছু টাকা আসলো এবং তারা দেখলো যে আচ্ছা ওষুধও যেহেতু পাচ্ছি আমাদের এখন হেলথ কেয়ারটাও আমরা আমাদের চাই যে এটা যাতে নিশ্চিত হয়। তো আরেকজন দেখলো যে না, বাংলাদেশে তো এখন দেখছি যে মানুষ হেলথ কেয়ার নিয়ে অনেক বেশি কনসার্ন, তাহলে আমরা একটা প্রাইভেট হেলথ কেয়ারের কেন ব্যবহার চিন্তা করি না। তো দেখা গেল যে এর থ্রু হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিজ গ্রো করলো। তো যখনই কোনো কিছুর একটা উৎপাদন হচ্ছে তখন দেখা যাচ্ছে শিল্পায়নের গতি ত্বরান্বিত হচ্ছে, আর শিল্পায়নের গতি যখন ত্বরান্বিত হচ্ছে তখন আমার অর্থনৈতিক কর্মকাণ্ডে আমরা দেখছি গতিশীলতা আসছে। তারপরে এর মাধ্যমে তোমার জীবনযাত্রার মান উন্নয়ন হয়। অর্থাৎ দেখো এখন মানুষের কাছে ওষুধ আছে, হেলথ কেয়ার আছে এবং কর্মসংস্থান আগের থেকে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। কর্মসংস্থান কি আগের থেকে অনেক অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তো এখন তাদের কাছে যেহেতু টাকা আছে এবং তাদের যেহেতু আরও অনেক চাহিদা আছে,
দেখো মানুষের কাছে যখন টাকাটা আসে তখন তার যে বেসিক যে নিডস সেটার পাশাপাশি তার আরও অন্য কিছু চাহিদা, যেমন আমরা মানুষ হিসেবে কি ভাবি, আমরা মানুষ হিসেবে যখন আমরা সারভাইভ করা ছাড়া লিভিং বা ধরো কোনো আমাদের শখ আহ্লাদ পূরণ হয় তখন আমরা ভাবি যে না আমরা এই জীবনটাকে জীবনের মতো এনজয় করতেছি, তো তখন আমাদের জীবনটা হইতেছে ফুলফিল হয়। তো দেখা গেল যে আমাদের ওষুধের চাহিদাও মিটলো, হেলথ কেয়ারের চাহিদাও মিটলো, এখন আমরা ভাবলাম যে না আমাদের এখন হচ্ছে আমরা স্যালন চাই, পার্লার চাই, আমরা হচ্ছে পার্কস চাই, আমরা এন্টারটেইনমেন্ট চাই। তো এর মাধ্যমে দেখা গেছে যে আমাদের জীবনযাত্রার মানটাও উন্নত হচ্ছে। এখানে যে পয়েন্টসগুলো আছে এগুলো তোমাদের খ বা অনুধাবনমূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এরকম দিয়ে দিবে উৎপাদনের মাধ্যমে দ্রব্য ও সেবা তৈরি করা হয়, এই কথাটি ব্যাখ্যা করো। তখন তোমরা এটা যেভাবে অ্যান্সার করবা, তোমরা হচ্ছে এক লাইনে উৎপাদনের সংজ্ঞাটা বলবা, তারপরে হচ্ছে তোমরা 3-4 লাইনে ওটার একটা ব্যাখ্যা দিয়ে দিবা। তোমরা কোথায় সবাই? যে যার ফ্রেন্ডসদেরকে মেনশনস দিয়ে দাও। তারপরে এর মাধ্যমে পণ্যের উপযোগ সৃষ্টি হয়, অর্থাৎ উৎপাদনের মাধ্যমে পণ্যের উপযোগ সৃষ্টি হয়, এই কথাটি ব্যাখ্যা করো। তখন সিমিলার কাজ তুমি উৎপাদনের সংজ্ঞাটা দিবা, তারপরে উৎপাদন কিভাবে পণ্যের উপযোগ সৃষ্টি করে সেটার জন্য একটা 3-4 লাইনের ব্যাখ্যা থাকবে। এগুলো সবগুলোর তোমার হচ্ছে এরকম দেওয়া থাকবে যে এই লাইনটি ব্যাখ্যা করো, একইভাবে একই প্যাটার্নে তোমার অ্যান্সার করতে হবে। আচ্ছা, উৎপাদনের এখানে আমরা দেখতে পাচ্ছি উৎপাদনের উপকরণ। আমরা যে বললাম যে উৎপাদনের উপকরণগুলোর আকার আকৃতি পরিবর্তন করে দ্রব্য ও সেবা তৈরি করা হয় বিক্রয়ের উদ্দেশ্যে, তাকে আমরা কি বলছি? উৎপাদন। এখন উৎপাদনের উপকরণগুলো কি? উৎপাদনের উপকরণগুলো হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। উৎপাদনের উপকরণ কয়টি? 4টি, ভূমি, শ্রম ও মূলধন ও সংগঠন। ভূমিটা হচ্ছে ধরো ল্যান্ডও বলতে পারি। ভূমিটা হচ্ছে মূলত আমাদের যে কাঁচামালটা আসে বা প্রকৃতি প্রদত্ত যে জিনিসটা যেটাতে কোনো পরিবর্তন করা হয় না, যেমন ধরো এই যে স্টুডিওটা এসিপি, এটা একটা ভূমির উপর দাঁড়িয়ে আছে, তো এই স্টুডিওটার এই ল্যান্ডটা হচ্ছে আমাদের একটা উপকরণ উৎপাদনের। তারপরে শ্রম, এখানে আমরা যারা ভাইয়াপুরা আছি তোমাদের ক্লাস নিচ্ছি, আমরা কিন্তু তোমাদের প্রত্যেকটা ক্লাস নেওয়ার জন্য ব্যাক এন্ডে আমাদের কিন্তু একটা মেন্টাল লেবার এবং ফিজিক্যাল লেবার কিন্তু কাজ করছে তোমাদের এই ক্লাসগুলো ভালোভাবে নেওয়ার জন্য, এটা একটা উপকরণ। তারপরে মূলধন। মূলধন বলতে সবসময় ক্যাপিটালকে আমরা বুঝি না। ক্যাপিটাল অর্থ কি? শুধুমাত্র আর্থিক অঙ্কে পরিমাপযোগ্য মূলধনকে আমরা বুঝি না। মূলধন বলতে আমরা তার সাথে সাথে কি বুঝি, যেমন ধরো হইতেছে এই যে আমার পিছনে যে বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এই স্মার্ট বোর্ড, এই স্মার্ট বোর্ডটাও একটা মূলধন, কারণ এটা একটা দীর্ঘ সময়ের জন্য কেনা হয়েছে, আর এই দীর্ঘ সময়ের প্রত্যেকটা সময়ের জন্য সে আমাকে কি জেনারেট করবে? আমার জন্য ইল্ড বা মুনাফা জেনারেট করবে। তারপরে আমার সামনে যে একটা ক্যামেরা আছে, এই ক্যামেরাটাও হচ্ছে আমার একটা মূলধন, কারণ এটা একটা দীর্ঘ সময়ের জন্য কেনা হয়েছে এবং এটাও আমাকে একটা লং টার্ম কি দিবে? আমাকে একটা লং টার্ম ইল্ড বা মুনাফা দিবে। তারপরে আমাদের হচ্ছে সংগঠন। উৎপাদনের উপকরণগুলোর মধ্যে সংগঠন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন বলবা কেন আপু সংগঠন খুবই গুরুত্বপূর্ণ? এই যে তোমরা যে জিনিসগুলো দেখতেছো, ভূমি, শ্রম, মূলধন, এগুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা কি করে? সংগঠন। অর্থাৎ যেমন ধরো স্টুডিওতেই সারাদিন অনেক ক্লাসগুলো শ্যুট করা হচ্ছে, এখন এই ক্লাসগুলো যে শ্যুট করা হয়, এই ক্লাসগুলো যাতে সুন্দরভাবে এক একটা টাইমে শ্যুট করা হয় সেগুলোর জন্য কিন্তু একটা স্কেজুলিং থাকে এবং সেটার জন্য হচ্ছে জিনিসপাতি ওইভাবে সাজানো থাকে। এই যে ভূমি, শ্রম, মূলধন, এই প্রত্যেকটা যে এই 3টা জিনিসের মধ্যে যে কোঅর্ডিনেশন করাটা হয় সেটাই হচ্ছে আমার সংগঠন। এই সংগঠনের কাজটা যদি আমাদের পারফেক্ট হয় তাহলে আমাদের উৎপাদনটাও আমাদের দক্ষ হয়। আচ্ছা, এগুলো হচ্ছে আমার ইনপুট, এগুলোকে রূপান্তর করে আমরা তৈরি করি কি? আমাদের চূড়ান্ত পণ্য বা সেবা। এখন আমরা এই অ্যান্সারটাও দিতে পারি
যে ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন যথাযথ ব্যবহারের মাধ্যমে বিক্রয়ের উদ্দেশ্যে দ্রব্য ও সেবা তৈরি করার প্রক্রিয়াকে উৎপাদন বলে। তো এই সংজ্ঞাটা সব থেকে বেশি পারফেক্ট হয়, বাট তোমরা উপরের যে কোনো দুটো সংজ্ঞার মধ্যে একটা দিলেও হবে। তবে ভুলেও যাতে এটা না লেখো যে উৎপাদন হচ্ছে কোনো কিছু সৃষ্টি করা বা তৈরি করা। আমাদেরকে কিন্তু উৎপাদনের উপকরণের কথাও মেনশন করতে হবে, যে প্রয়োজনীয় উপকরণ বা উৎপাদনের উপকরণ ব্যবহার করা হয় এবং কিসের জন্য? বিক্রয়ের উদ্দেশ্যে বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে দ্রব্য সেবা তৈরি করার প্রক্রিয়াকে উৎপাদন বলে। বুঝতে পেরেছি আমরা উৎপাদনের কনসেপ্টস? উৎপাদনের কতগুলো উপযোগ আছে। উপযোগ বলতে আমরা কি বুঝি? ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনি কেমন আছেন? উৎপাদনের বিভিন্ন উপযোগ। উপযোগ কি? উপযোগ হচ্ছে আমার অভাব পূরণের ক্ষমতা। উপযোগ কি? উপযোগ হচ্ছে আমার অভাব পূরণের ক্ষমতা। এখন উৎপাদন যখন সংগঠিত হয়, উৎপাদন করে কি? একটা অভাব বা চাহিদা আমাদের পূরণ করে। এই কারণে সে কতগুলো উপযোগ তৈরি করে। এই উপযোগগুলো কি? 5টা উপযোগ আমরা মেইনলি দেখতে পারি। উৎপাদনের উপযোগ কয়টি? 5টি। রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময়গত, সত্যগত আর সেবাগত উপযোগ। আমরা এই 5টি উপযোগ দেখতে পারি। আচ্ছা, এখন বলো তো রূপগত উপযোগটা কি? এখন রূপগত উপযোগটা হচ্ছে তোমার প্রকৃতি প্রদত্ত কাঁচামালের আকার আকৃতি পরিবর্তন করে যে পণ্য বা দ্রব্য সেবা তৈরি করা হয় তাকে রূপগত উপযোগ বলি। যেমন ধরো, এই শীতে আমরা কোন ফলটা সব থেকে বেশি দেখতে পারি? কোন ফলগুলো? মালটা এবং কমলা। মালটা এবং কমলা আমরা হচ্ছে সব থেকে বেশি দেখতে পারি। মালটা এবং কমলা আমরা সব থেকে বেশি দেখতে পারি। এখন আমি চিন্তা করলাম যে না, আমি এবার না একটা আমার স্মল বিজনেস ওপেন করব ফেসবুকের থ্রু। তো আমি কি দিয়ে শুরু করি? আমি ভাবলাম আমি মালটা বা কমলার জ্যাম বানাবো, কারণ শীতকালে এটা খুবই অ্যাভেলেবল, শীতকালে এটা খুবই সহজেই পাওয়া যায়। খুবই সহজে বলতে গেলে অন্য সময় থেকে কম দামে একটু পাওয়া যায়। তো আমি ডিসাইড করলাম যে আমি সিজনাল হচ্ছে জ্যাম বানাবো মালটা বা কমলা, যেটা অ্যাটলিস্ট 6 মাস পর্যন্ত যাতে টিকে। এখন আমি করলাম কি, এই মালটা বা কমলাকে আমি করলাম কি, বাজার থেকে এনে এগুলোর রস নিয়ে এগুলোকে পাত্রে দিয়ে জাল দিয়ে আমি এখানে চিনি, লবণ, আগার আগার পাউডার দিয়ে এটার একটা জ্যাম তৈরি করলাম। তো আগে ছিল একটা পূর্ণাঙ্গ ফল, সেটার থেকে কি হয়ে গেল? জ্যাম বা জেলি। এই যে প্রকৃতি প্রদত্ত এই ফলটার আমি একটা আকার আকৃতির পরিবর্তন করলাম। এই আকার আকৃতি পরিবর্তন করে আমি যে অন্য আরেকটা নতুন পণ্য তৈরি করলাম, যেটার অভাব আগে বাজারে ছিল, এবং বিক্রয়ের উদ্দেশ্যে তা বিক্রয়ের উদ্দেশ্যে তা তৈরি করলাম। এখানে আমরা কি বুঝলাম? কি তৈরি হলো? একটা রূপগত উপযোগ তৈরি হলো। অর্থাৎ দ্রব্যের আকার আকৃতি পরিবর্তনের মাধ্যমে যে অভাবটা পূরণ করা হয় তাকে বলা হয় রূপগত উপযোগ। কাঁচামালের আকার আকৃতি পরিবর্তন করে। আচ্ছা, স্থানগত উপযোগটা কি? এই যে আমি ধরো জ্যাম বা জেলিটা তৈরি করলাম, হ্যাঁ, উপযোগ হলো অভাব পূরণের ক্ষমতা। একদম ঠিক বলেছো সেলিনা বেগম। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের স্থানগত উপযোগটা কি? স্থানগত উপযোগ হচ্ছে কোনো পণ্য এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার ফলে যে উপযোগটা সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা কি বলছি? স্থানগত উপযোগ।
স্থানগত উপযোগটা সাধারণত তোমার কিসের মাধ্যমে তৈরি হয়? পরিবহনের মাধ্যমে। স্থানগত উপযোগ কিসের মাধ্যমে তৈরি হয়? পরিবহনের মাধ্যমে। এই যে আমি জ্যাম বা জেলি যেটা তৈরি করলাম, এখন আমি ডিসাইড করলাম যে এটা আমি হচ্ছে ঢাকা বা ঢাকার বাইরে বা ঢাকার মধ্যে আমি এটা আমার যারা ক্রেতা আছে তাদের কাছে আমি এটা পাঠিয়ে দিব। এখন সেটা করার জন্য আমি যে পরিবহনের সাহায্য নিলাম সেটাকে বলছি স্থানগত উপযোগ। অর্থাৎ পরিবহন কি করে? পরিবহন আমার এই দ্রব্যটাকে এক স্থান থেকে অন্য স্থান নিয়ে গিয়ে আমার হচ্ছে একটা উপযোগ তৈরি করে, এটাকে আমরা কি বলি? স্থানগত উপযোগ। তারপরে হচ্ছে সময়গত উপযোগটা কি? ওকে, সময়গত উপযোগ হচ্ছে একটা পণ্য বা দ্রব্য বা সেবা তো সংরক্ষণ করা যায় না, দ্রব্য বা সেবাই একটা সময় থেকে আরেকটা সময় পর্যন্ত সংরক্ষণ করার মাধ্যমে যে উপযোগটা তৈরি হয় সেটাকে বলি আমরা কি? সময়গত উপযোগ। অর্থাৎ এখন দেখা গেল যে কেউ একজন বলল, আপু তোমার জ্যাম বা জেলিটা খুবই মজা হয়, তুমি এমনভাবে বানাও না যাতে আমি হচ্ছে এটা 1 বছরের জন্য সংরক্ষণ করতে পারি বা 1 বছরের জন্য আমি এটা খেতে পারি। তো এখন আমি ডিসাইড করলাম যে আমি তো নো প্রিজারভেটিভসে বানাচ্ছি, এখন আমি এখানে কোনো প্রিজারভেটিভস অ্যাড করতে চাই না। তো এখন কি করা যায়? আমি ডিসাইড করলাম যে আমি কিছু জ্যাম বা জেলিকে কি করব? রেফ্রিজারেট করব, যাতে এটা আমার আফটার 6 মান্থস অর্থাৎ বছরের বাকি সময়টা আমি আমার কাস্টমারদেরকে দিতে পারি। এই যে আমি হচ্ছে পণ্য বা দ্রব্যটাকে একটা সময় থেকে আরেকটা সময় পর্যন্ত সংরক্ষণ করতে পারছি, এই যে উপযোগটা তৈরি হচ্ছে এটাকে কি বলা হচ্ছে? সময়গত উপযোগ। তারপরে হচ্ছে সত্যগত উপযোগ। আচ্ছা, সত্যগত উপযোগটা কি? সত্যগত উপযোগটা হচ্ছে মালিকানার হস্তান্তর। অর্থাৎ আমি যখন জ্যাম বা জেলিটা বানাচ্ছি, আমি যখন জ্যাম বা জেলিটা বানাচ্ছি তখন ওই জ্যাম বা জেলির মালিকানা কার কাছে থাকে? আমার কাছে আছে। কিন্তু যখনই আমাদের মধ্যে, আমার আর আমার কাস্টমারের মধ্যে ট্রানজ্যাকশনটা হয়ে যাচ্ছে, তখন সেটা কার হয়ে যাচ্ছে? আমার কাস্টমারের। তখন ওই পণ্যের জবাবদিহিতা এবং দায়বদ্ধতা আমার কাস্টমারের। এই যে পণ্যের এই যে পজেশনটা একজনের থেকে আরেকজনের কাছে যাচ্ছে গা, অর্থাৎ ক্রেতা থেকে ভোক্তার কাছে যাচ্ছে গা, এটাকে আমরা বলছি সত্যগত উপযোগ। এখন হচ্ছে আমাদের 5 নাম্বার সেবাগত উপযোগ। সেবাগত উপযোগ কিন্তু এগুলো সবগুলোর থেকে সম্পূর্ণ আলাদা। সেবাকে না তুমি সংরক্ষণ করতে পারো, সেবাকে না তুমি স্থানের এক স্থান থেকে অন্য স্থানে নিতে পারো পরিবহনের সাহায্যে, সেবার তুমি রূপগত উপযোগ সৃষ্টি করতে পারো না। সেবা হচ্ছে একটা জ্ঞান বা অভিজ্ঞতার মাধ্যমে, সেবা হচ্ছে জ্ঞান বা অভিজ্ঞতার মাধ্যমে তৈরিকৃত একটি সুবিধা। সেবা কি? সেবা হচ্ছে জ্ঞান বা অভিজ্ঞতার মাধ্যমে। ওয়ালাইকুম আসসালাম এমডি আলামিন, কেমন আছো তুমি? সেবা হচ্ছে জ্ঞান বা অভিজ্ঞতার সাহায্যে তৈরিকৃত একটা সুবিধা। যেমন আমি তোমাদেরকে এখন যেটা পড়াচ্ছি, বা আমাদের এসিপিতে তোমাদের আরও যা ভাইয়া আপুরা আছে তারা তোমাদেরকে যেটা পড়াচ্ছে, তারা তাদের জ্ঞান এবং অভিজ্ঞতার সাহায্যে, তাদের যে জ্ঞান এবং অভিজ্ঞতাটা ছিল সেটা থ্রু তোমাদেরকে গাইড করছে এবং তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার করছে। এটাকে আমরা কি বলছি? সেবা। এই সেবাটা তোমাদেরকে কি দিচ্ছে? একটা সুবিধা দিচ্ছে বা একটা সার্ভিস দিচ্ছে, যেটা তোমরা হচ্ছে সংরক্ষণ করতে পারবে না। এটা অ্যাট এ টাইম একজনকে দেওয়া হয়। ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং শিক্ষকদের কাজের থ্রু যে অভাবটা পূরণ হচ্ছে সেটাকে আমরা কি বলি? সেবা। আর যে উপযোগটা তৈরি হচ্ছে এটাকে কি বলছি? সেবাগত উপযোগ। এখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা উপযোগের একটা ব্যাখ্যা দেওয়া আছে, যেমন রূপগত উপযোগের সংজ্ঞা, স্থানগত উপযোগের সংজ্ঞা, তারপরে সময়গত উপযোগ, সত্যগত উপযোগ, সেবাগত উপযোগের সংজ্ঞা আছে।
ওকে, এখন হচ্ছে উৎপাদনের গুরুত্ব। এটা কিন্তু বলা যায় আমাদের HSC 25 তোমরা যারা আছো তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। স্পেশালি তোমাদের জন্য কিন্তু উৎপাদনের ধারণা আমরা প্রিভিয়াসলি যেটা আলোচনা করলাম সেটার কনসেপ্টগুলো ক্লিয়ার হওয়া কিন্তু খুবই জরুরি। কারণ ফার্স্ট চ্যাপ্টার থেকে আমাদের রিভাইজ সিলেবাসে যে কোশ্চেন্সগুলো আসে মূলত এই উৎপাদনের বেসিক্স ধারণাগুলোর থেকেই আসে। আচ্ছা, এখন উৎপাদনের গুরুত্বগুলোকে আমরা দেখি। উৎপাদনের গুরুত্বকে তিনটা দৃষ্টিকোণ থেকে দেখা হয়। এই তিনটা দৃষ্টিকোণ কি কি? এই তিনটা দৃষ্টিকোণ হচ্ছে, প্রথমটা উৎপাদনকারী দৃষ্টিকোণ থেকে, তার তৃতীয় নাম্বারটা হচ্ছে ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে, আর সেকেন্ডটা হচ্ছে আমাদের অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। চলো একে একে সবগুলো আমরা বোঝার চেষ্টা করি। এখন উৎপাদনকারী দৃষ্টিকোণ থেকে উৎপাদনের কি গুরুত্ব, সে কেন এই উৎপাদন কাজটা করবে? কারণ তার ফার্স্ট মোস্ট উদ্দেশ্য অর্জন। প্রিভিয়াসলি বলেছিলাম আমরা সবাই কিসের স্টুডেন্টস? বিজনেসের। বিজনেসে আমরা যখনই কোনো প্রতিষ্ঠানের কথা চিন্তা করছি এটা লক্ষ্য বা উদ্দেশ্য একটাই, মুনাফা অর্জন। অর্থাৎ উৎপাদনের দ্বারা কি হচ্ছে, একজন উৎপাদনকারীর মুনাফা অর্জনের যে শিল্প কি ধরনের উপযোগ সৃষ্টি করে, যে এমডি শুভ শিল্প হচ্ছে রূপগত উপযোগ সৃষ্টি করে মূলত। ওকে, আচ্ছা, উদ্দেশ্য অর্জন। হ্যাঁ, উৎপাদনের দৃষ্টিকোণ থেকে উৎপাদনকারীর কেন এই উৎপাদন কাজটা করবে, তার এই গুরুত্বটা কি? ফার্স্ট অফ অল তার উদ্দেশ্য অর্জন হচ্ছে, অর্থাৎ উৎপাদনের মাধ্যমে তার মুনাফা অর্জিত হচ্ছে। এখন মুনাফা কিভাবে অর্জিত হচ্ছে? ধরো আমরা যে প্রিভিয়াসলি বললাম একটা ওষুধ কোম্পানি, সে যখন আমাদের দেশীয় কাঁচামাল অথবা ইম্পোর্টেড কাঁচামালের থ্রু যখন সে ওষুধ উৎপাদন করলো, তখন দেখলো যে দেশের মানুষ তার এই ওষুধগুলোকে ভালোভাবে অ্যাকসেপ্ট করলো এবং তারা তার ওষুধগুলো কেনা শুরু করলো। তো এখন দেখলো যে সে যে উৎপাদন কাজটা করছে এটা থ্রু কাস্টমার্সরা তার থেকে পণ্যটা কিনছে। এই পণ্য কেনার কারণে, উৎপাদনের কারণে তার কি হচ্ছে, বিক্রয় বৃদ্ধি পাচ্ছে, আর বিক্রয় বৃদ্ধি পাওয়ার কারণে তার মুনাফা অর্জিত হচ্ছে। তারপরে যে জিনিসটা হচ্ছে ব্যবসায়, আচ্ছা, তারপরে যে জিনিসটা হয় আমাদের বিনিয়োগ বৃদ্ধি। এই বিনিয়োগ বৃদ্ধি আর বিক্রয় বৃদ্ধি দুটার সাথে কিন্তু একটা কানেকশন আছে। ফার্স্টে আমরা বিক্রয় বৃদ্ধির কথা বলি, উদ্দেশ্য অর্জনের পরে বিক্রয় বৃদ্ধির কথা বলছি। উদ্দেশ্য অর্জনটা কি আমাদের? মুনাফা অর্জন। তারপরে কি? বিক্রয় বৃদ্ধি। এখন আমরা যত উৎপাদন করতে থাকি আমাদের কিন্তু বিক্রয় তত বৃদ্ধি পেতে থাকে। উৎপাদনকারী কেন উৎপাদন করবে? যখন দেখছে সে অনেক বেশি উৎপাদন করতে পারছে, তার আগের পরিমাণের, আগে যে রিসোর্সেস ছিল তার থেকে বেশি উৎপাদন করতে পারছে এবং সেটা বিক্রয় করতে পারছে, তখন সে অবশ্যই উৎপাদন করবে। উৎপাদনটা কি করছে? তার বিক্রয় বৃদ্ধি করছে। তারপরে এই বিক্রয় বৃদ্ধির পরে আমাদের কি দেখছি আমরা? বিক্রয় বৃদ্ধির পরে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে। এখন বিনিয়োগ কিভাবে বৃদ্ধি পাচ্ছে একটু বলো তো। এখন দেখো, আমি ধরো যে স্মল বিজনেসের কথা বললাম, যেটা আমি শুরু করব, যে আমার জেলির, এই স্মল বিজনেসে যদি আমার বিক্রয় বৃদ্ধি পায় তখন আমার হাতে যে কিছু উদ্বৃত্ত টাকা থাকবে, এই উদ্বৃত্ত টাকাটাকে আমি অলস না রেখে অন্য জায়গায় বিনিয়োগ করব। যেমন ধরো এই এসিপি তোমাদের জন্য কিন্তু, এসিপিতে তোমাদের জন্য কিন্তু একটা পাওয়ার প্লে কোর্স লঞ্চ করা হয়েছে, যার ক্লাস ফেব্রুয়ারি 10 তারিখ থেকে শুরু হবে। এখন তোমরা যত বেশি স্টুডেন্টস এই কোর্সে এনরোল করবা তত বেশি আমরা বুঝতে পারবো যে তোমরা যেহেতু একাডেমিকে এত ইন্টারেস্টেড, অবশ্যই তোমরা অ্যাডমিশনেও ইন্টারেস্টেড। সো তখন তোমরা অনেক বেশি স্টুডেন্ট যখন এনরোল করবা তখন আমাদের দেখবো যে আমাদের সেলসটা অনেক বেশি। তো তখন আমরা করব কি, আমরা হচ্ছে তখন তোমাদের এই সেলসের টাকা থেকে কিছু টাকা অলস না রেখে সেটা তোমাদের পরবর্তীতে নতুন কোর্স লঞ্চ করার জন্য ইনভেস্ট করব। সেটা কিসের কোর্স? অ্যাডমিশনের কোর্স। আচ্ছা, তারপরে হচ্ছে ব্যবসায় সম্প্রসারণ। এখন উৎপাদন কিভাবে ব্যবসায় সম্প্রসারণ করে? এই যে বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে, তারপরে এটা ব্যবসায়কেও সম্প্রসারণ করছে। অর্থাৎ আমার এই জ্যাম অ্যান্ড জেলির,
আমার জ্যাম অ্যান্ড জেলির এই বিজনেসটা যদি সাকসেসফুল হয়, এখানে যদি আমরা দেখি যে বিক্রয়টা খুবই বৃদ্ধি পাচ্ছে, তখন আমরা দেখি আমি কি করব, আমি হচ্ছে এতদিন তো আমি ঢাকার মধ্যে আমার পণ্যগুলো বিক্রি করতাম, আমি হচ্ছে এখন মফস্বলে এবং বিভাগীয় শহরগুলোতেও এটা বিক্রি করব। তো এটা আমার করছে কি উৎপাদন আমার বিজনেসটাকে এক্সপ্যান্ড করছে, অর্থাৎ এটার আগের যে লোকেশনে আমরা প্রোভাইড করতাম সেটার বাইরেও এটা যাচ্ছে। তারপরে উৎপাদনের থ্রু কি হচ্ছে, নতুন পণ্য উদ্ভাবন হচ্ছে। উৎপাদনের থ্রু নতুন পণ্য কিভাবে উদ্ভাবন হচ্ছে সেটা বুঝতে হলে যে জিনিসটা আমাদের বুঝতে হবে যে আমরা যখন উৎপাদনের কথা চিন্তা করি তখন আমাদেরকে একটা পণ্য বা সেবার কথা মাথায় আনতে হয়। তখন আমাদেরকে একটা পণ্য বা সেবার কথা মাথায় আনতে হয়। এই পণ্য বা সেবাটা কি হবে সেইটা আমাদেরকে হেল্প করে কি জানতে, উৎপাদন আমাদেরকে সেটা জানতে হেল্প করে। তাই নতুন পণ্য উৎপাদনকারী দৃষ্টিকোণ থেকে যখন উৎপাদনকারী দেখছে যে গুরুত্বটা কি, নতুন পণ্য উদ্ভাবন। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্বটা কি হবে, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব যদি আমরা চিন্তা করি, এটা একটা উপযোগ সৃষ্টি করছে, অর্থাৎ বাজারে যে আমাদের একটা অভাব আছে সে অভাবটা দূর করছে। অভাবটা পূরণ করছে, উপযোগ সৃষ্টি। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আমরা যে গুরুত্বটা দেখতে পাচ্ছি সেটা কি, এই উৎপাদন আমাদের করছে কি, অভাবটা পূরণ করছে। তারপরে কর্মসংস্থান সৃষ্টি। এখন দেখো আমি যখন কোনো কিছু উৎপাদন করব, তখন আমার হচ্ছে সেটার জন্য কিছু কর্মী লাগবে। এই কর্মীগুলার জন্য তখন একটা কাজের ব্যবস্থা হবে। তো এটা আমাদের কি হচ্ছে, কর্মসংস্থান সৃষ্টি করছে। তারপরে সম্পদের মূল্য বৃদ্ধি করছে। সম্পদের মূল্য কিভাবে বৃদ্ধি করছে, গেস হাউ। দেখো অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আমরা যেটা ভাবি যে আমাদের প্রত্যেকটা সম্পদের কিন্তু ফুল ইউটিলাইজেশন হওয়া দরকার। যেমন ধরো এই শীতকালে আমরা দেখি কি, শীতকালে দেখি যে আমাদের ফুলকপি বা বাঁধাকপি অনেক বেশি চাষ হয়, কিন্তু কৃষকরা ন্যায্য মূল্য না পাওয়ার কারণে করে কি, এগুলো সবগুলো ফেলে দেয়। তো তখন তারা করে কি, তারা এটার দ্বারা কোনো উপকৃত হয় না, আমাদের এই সম্পদগুলো নষ্ট হয়। তো এই সম্পদগুলো নষ্ট হওয়ার কারণে হচ্ছে আমাদের সম্পদগুলোর প্রপার ইউটিলাইজেশন হচ্ছে না। তো সম্পদের মূল্য বৃদ্ধি কীভাবে উৎপাদন করছে, এখন ধরো কয়েকজন লোক ভাবলো বা বাংলাদেশে ধরো একটা বড় রেস্টুরেন্ট চেইন ভাবলো যে আমরা কেন না কৃষকদের থেকে এই জিনিসগুলো, অর্থাৎ এই আনওয়ান্টেড কলিফ্লাওয়ার বা ফুলকপিগুলো কিনে নিয়ে আমরা কেন না চাইনিজ স্টাইল ফুলকপির মাঞ্চুরিয়ান বা ফুলকপির স্টেকস বানাই। তো সেটার থ্রু দেখা গেল যে সম্পদের এই সম্পূর্ণ ইউটিলাইজেশনটা হচ্ছে। আর এই জিনিসটা তখন করে কি, সম্পদের মূল্যটাকে বৃদ্ধি করে দেয়। তারপরে হচ্ছে চাহিদা পূরণ। এখন উৎপাদন কিভাবে আমাদের চাহিদা পূরণ করছে, ওই যে বললাম না, উৎপাদন হচ্ছে আমাদের অভাবটাকে ফাইন্ড আউট করে সেটা নিবারণ করার চেষ্টা করছে, সেটা থ্রুই হচ্ছে উৎপাদন আমাদের চাহিদা পূরণ করছে। তারপরে সম্পদের সঠিক ব্যবহার, সম্পদের মূল্য যেহেতু সে বৃদ্ধি করতে পারছে, অবশ্যই সম্পদের সঠিক ব্যবহারও সে নিশ্চিত করতে পারছে। তারপরে মূল্যস্ফীতি হ্রাস। এখন উৎপাদন কিভাবে মূল্যস্ফীতি হ্রাস করে, সাপোজ বাজারে অনেকগুলো কম্পিটিটর যখন একই টাইপের পণ্য উৎপাদন করছে তখন আমাদের মূল্যস্ফীতি হ্রাস পাবে, ওই জিনিসটার দাম আমাদের কমে যাবে। অর্থাৎ বাজারে ওই প্রোডাক্টের সাপ্লাই অনেক বেশি, সেহেতু বাজারে তখন এই কম্পিটিশনটা কমানোর জন্য তারা করবে কি,
প্রোডাক্টের দাম কমাবে, তখন আমার কি হবে? মূল্যস্ফীতি হ্রাস হবে। আচ্ছা, ভোক্তার দৃষ্টিকোণ থেকে উৎপাদনের কি গুরুত্ব? এখন ভোক্তার দৃষ্টিকোণ থেকে কেন ভোক্তা ভাববে যে উৎপাদনটার গুরুত্ব কি? ধরো তুমি আর আমি প্রডিউসার না, তাহলে আমরা কি? আমরা হচ্ছে কনজিউমার। আমাদের দৃষ্টিকোণ থেকেও এটার কি গুরুত্ব? মানব কল্যাণ। মানুষ হিসেবে যে বললাম, মানুষ হিসেবে আমরা শুধু সারভাইভ করতে চাই না, আমরা জীবনটাকে জীবনের মতো লিভ করতে চাই। তো যখন আমাদের উৎপাদন আমাদের কি করে? কর্মসংস্থানের সৃষ্টি করে। উৎপাদনের থ্রু আমাদের কি হচ্ছে? কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। উৎপাদন আমাদের কি করছে? কর্মসংস্থান তৈরি করছে। তারপরে আমাদের চাহিদা মেটাচ্ছে এবং অভাব পূরণ করছে। এটা কি করছে? আমাদের মানব কল্যাণ। এটা আমাদের মানুষ হিসেবে আমাদের যা সারভাইভিং এর বাইরে যে চিন্তাগুলো আছে সেই চিন্তাটাকে বাড়াচ্ছে। তো এটা আমাদের কি করছে? মানব কল্যাণ নিশ্চিত করছে। তারপরে নিয়মিত পণ্য ভোগ। উৎপাদনের থ্রু যেহেতু পণ্যগুলো অনেক বেশি বাজারে আনা হচ্ছে, তার কারণে আমরা রেগুলার পণ্যটা ভোগ করতে পারছি, নিয়মিত পণ্য ভোগটা পসিবল হচ্ছে। তারপরে জীবনযাত্রার মান উন্নয়ন। উৎপাদন আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন নিশ্চিত করছে। যেহেতু মানব কল্যাণ নিশ্চিত হচ্ছে, তার পাশাপাশি জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে। আচ্ছা, উৎপাদন কিভাবে কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনযাত্রার মান উন্নয়ন করে? এই জিনিসটাই কিন্তু আমরা এতক্ষণ আলোচনা করলাম, যে উৎপাদন কিভাবে জীবনযাত্রার মান বৃদ্ধি করছে এবং কর্মসংস্থান সৃষ্টি করছে। দেখো, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। দক্ষ উৎপাদন ব্যবস্থা নতুন নতুন শিল্প প্রতিষ্ঠায় উদ্যোক্তাদের উৎসাহী করে তোলে। এখন যখন নতুন নতুন আমাদের উৎপাদন কারখানা তৈরি হয়, তখন সেটা করে কি? লেবারের প্রয়োজন, সেটার জন্য লেবারের প্রয়োজন, এই কারখানাগুলো ম্যানেজ করার জন্য ম্যানেজারের প্রয়োজন। তখন আমাদের ওগুলোর জন্য লোকের দরকার। এই লোকগুলোর জন্য তখন কি হচ্ছে? কর্মসংস্থান তৈরি হচ্ছে। এভাবে উৎপাদন আমাদের কর্মসংস্থান তৈরি করছে। আর যখন কর্মসংস্থান তৈরি হচ্ছে, তখন সেটা স্বাভাবিকভাবে আমাদের জীবনযাত্রার মান বৃদ্ধি করছে। যেমন ধরো, প্রতিযোগিতার কারণে ভালো মানের পণ্য উৎপাদন করতে হয়, যা ভোক্তাকে উন্নত মানের পণ্য ভোগ করার সুযোগ প্রদান করে। বৃহদায়তন উৎপাদন ব্যবস্থার প্রবর্তন পণ্যের মূল্য হ্রাস পাওয়ায় ভোক্তাদের সামগ্রিক ভোগের পরিমাণ বৃদ্ধি পায়। অর্থাৎ যখন একটা দেশে মাস প্রোডাকশন শুরু হয়, অর্থাৎ বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা আমরা দেখতে পারি, তখন কি হয়? তখন হচ্ছে পণ্যের মূল্য হ্রাস পায় এবং সামগ্রিক যে ভোগ আছে তার পরিমাণ বৃদ্ধি পায়। তারপরে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, ফলে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়। সে কারণে ভোক্তারা আরো উন্নত মানের পণ্য ভোগ করতে পারে। আচ্ছা, এখন উৎপাদনের আওতা, এই জিনিসটা কিন্তু তোমাদের 25 ব্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উৎপাদনের আওতাটা কি? অর্থাৎ উৎপাদনের যে একটা কাজ আছে, উৎপাদনের যে কার্যক্রম, এই কার্যক্রমটাতে যে কাজগুলো পড়ে সেগুলোকেই বলছি উৎপাদনের আওতা। যেমন ধরো, প্রথমত উপযোগ সৃষ্টি, উপকরণ সংগ্রহ, মজুদ নিয়ন্ত্রণ, মান নিয়ন্ত্রণ। এখন ফার্স্টেই ভাবি, উৎপাদন কেন তৈরি করা হয়? উপযোগ সৃষ্টি করার জন্য, একটা স্পেসিফিক অভাব পূরণের জন্য উৎপাদন তৈরি করা, পণ্য একটা উৎপাদন করা হচ্ছে, অর্থাৎ তার কারণে বলা যায় উৎপাদন উপযোগ সৃষ্টি করছে। এখন তারপরে হচ্ছে উপকরণ সংগ্রহ। উৎপাদনের কাজগুলো প্রপারলি হওয়ার জন্য আমাদের কি করতে হয়? উপকরণ বা জিনিসপত্র সংগ্রহ করতে হয়। উৎপাদনের উপকরণগুলো কি কি? ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। আমরা আগে পড়েছি যে 4টি উৎপাদনের উপকরণ রয়েছে: ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এই উপকরণগুলো
কালেক্ট করা হচ্ছে উৎপাদনের আওতার মধ্যে পড়ে। তারপরে হচ্ছে মজুদ নিয়ন্ত্রণ। এই মজুদ নিয়ন্ত্রণটা কিন্তু উৎপাদনের কাজে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখন বলো কেন তো এটা খুবই গুরুত্বপূর্ণ? এই মজুদ বলতে আমরা কি বুঝি? মজুদ বলতে আমরা মূলত যে জিনিসটা বুঝি অর্থাৎ কাঁচামাল, কাঁচামালের মজুদগুলোর কথা আমরা বলছি। এই কাঁচামালের মজুদ অর্থাৎ কোন উৎপাদনে, কোন পণ্য উৎপাদনের ক্ষেত্রে কি পরিমাণের পণ্য আমাদের দরকার এবং তা কিভাবে ব্যবহার করতে হবে, সেটাকে আমরা বলছি মজুদ নিয়ন্ত্রণ। আমরা এখন হয়তো একটা পণ্য উৎপাদন করার জন্য আমাদের পণ্য আজকে আছে, পরবর্তীতে হয়তো আমাদের আরেকটা পণ্য দরকার, তো সেটার জন্য আমাদের কি দরকার? তখন একটা মজুদ তো আমাদের দরকার। এই মজুদটাকে আমাদের তখন সংরক্ষণ করতে হবে, কাঁচামালটাকে আমাদের সংরক্ষণ করতে হবে। এই কারণে উৎপাদনের একটা কাজের মধ্যে পড়ে হতেছে এই কাঁচামালটা যাতে আমাদের কাছে সময় একটা মজুদ থাকে, সেটা আমাদের নিশ্চিত করতে হবে। কিছু সংরক্ষিত কাঁচামাল যাতে আমাদের হাতে সবসময় থাকে, তাই বলা হচ্ছে এটা মজুদ নিয়ন্ত্রণ উৎপাদনের একটা অন্যতম কাজ। তারপরে মান নিয়ন্ত্রণ। এখন বলো তো মানটা কি? মান হচ্ছে কোনো পণ্যের অন্তর্নিহিত ক্ষমতা। মান হচ্ছে কোনো পণ্যের অন্তর্নিহিত ক্ষমতা যা ভোক্তাদের সন্তুষ্টি বিধান করে, যা ভোক্তাদের কি করে? সন্তুষ্টি বিধান করে। মানটা কি? পণ্যের ক্ষেত্রে অর্থাৎ দ্রব্য বা সেবা যেটা আমরা উৎপাদন করব, সেটা যাতে একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট অর সার্ভিস হয়, সেটা আমাদের মাস্ট খেয়াল রাখতে হবে। এই কারণে বলা যায় যে উৎপাদনের অন্যতম একটা কাজ হচ্ছে তার যাতে মান, প্রোডাক্ট বা সার্ভিসের যাতে মানটা নিয়ন্ত্রণ করা হয়, অর্থাৎ আমাদের এই প্রোডাক্ট এবং সার্ভিসের যাতে মানটা কোয়ালিটিফুল হয়। আচ্ছা, কারখানার অবস্থান। উৎপাদনের একটা অন্যতম কাজ হচ্ছে তার কারখানার অবস্থানটা যাতে পারফেক্ট হয়, এটা যাতে খেয়াল রাখা হয়। দেখো, আমরা যদি বেশিরভাগ ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি, বাংলাদেশের বেশিরভাগ ইন্ডাস্ট্রি কোথায়? বেশিরভাগ ইন্ডাস্ট্রি নদী ঘেঁষা। কারণটা কি? কারণ নদী পথে বাংলাদেশে কাঁচামাল আনা নেওয়া করা সহজ, কারণ সড়ক পথে বাংলাদেশে এখনো অনেক জায়গা আছে যেটা সড়ক পথে কানেক্টেড না। এই নদী পথের থ্রু কিন্তু আমরা খুব সহজেই জিনিসপত্রগুলো আনা নেওয়া করতে পারি। সেই কারণে দেখা যায় যে কারখানাগুলো বেশিরভাগের অবস্থান কোথায়? নদী ঘেঁষা। তারপরে তোমার এই নদীর তীরে কিন্তু তুমি হচ্ছে এই কারখানাগুলোর যে আবর্জনাগুলো আছে সেগুলো তুমি হচ্ছে খুব সহজে এগুলো নিষ্কাশন করতে পারো। সে কারণে কারখানার অবস্থান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উৎপাদনের আওতার মধ্যে। তারপরে হচ্ছে কারখানা বিন্যাস, অর্থাৎ তোমার কারখানার লেআউটটা কেমন হবে। অর্থাৎ আমি ধরো জ্যাম আর জেলির একটা স্মল বিজনেস করছি, এখন আমি তারপর সেখান থেকে ভাবলাম যে কেননা তারপরে আমি হচ্ছে এটাকে একটা মাস লেভেলের প্রোডাকশন শুরু করি। এখন আমি এটা একটা কারখানা দিতে চাই। এখন এইখানে ধরো হচ্ছে আমার কিচেন, আর এখানে তোমার হচ্ছে একটা 500 মিটারের একটা ডিস্টেন্স আছে। তো এই কিচেন আর এখানে হচ্ছে আমার প্রোডাক্টটাকে ডিসপ্যাচ করা হয়। এত দূরত্ব থাকলে আমার কিন্তু এখানে কি হবে না, উৎপাদনটা দক্ষ হবে না। তো আমাদের কিন্তু এই জিনিসটা মাইন্ডে রাখতে হবে যে উৎপাদন কাজের ক্ষেত্রে যাতে আমাদের কারখানার বিন্যাসটা খুবই সুন্দর মতো হয়। তারপরে হচ্ছে রূপান্তর প্রক্রিয়া। উৎপাদন মূলত করে কি? প্রকৃতি প্রদত্ত সম্পদকে তার আকার আকৃতি পরিবর্তন করে রূপান্তর করে। এই কারণে উৎপাদনের অন্যতম একটা আওতা হচ্ছে রূপান্তর প্রক্রিয়া। উৎপাদন পরিকল্পনা। উৎপাদন কিন্তু একটা ব্যবস্থাপনা কাজের মতোই। এটা করার আগে তোমাকে হচ্ছে একজন উৎপাদক ব্যবস্থাপককে কিছু কাজ করতে হয়। এই কাজগুলো কি?
একটা রুটিন বানাতে হয়, স্কেডিউলিং করতে হয় বা শিডিউলিং করতে হয়, তারপরে ডিসপ্যাচ করতে হয় এবং তারপরে থাকে হচ্ছে ফলো আপ। এই 4টা কাজ থাকে উৎপাদনের পরিকল্পনা বা উৎপাদনকে তুমি যদি ব্যবস্থাপনার চোখ থেকে দেখো তাহলে মূলত এই কাজগুলো থাকে। অর্থাৎ উৎপাদনের কাজগুলো কিভাবে শুরু হবে সেটার জন্য তোমার একটা রুটিন করতে হবে এবং এই রুটিনে কার দায়িত্ব কিভাবে পড়বে সেটার জন্য তোমার একটা শিডিউলিং করতে হবে। তারপরে থাকছে এই কাজগুলো অর্থাৎ এই প্রোডাক্টগুলো তোমার হচ্ছে তোমার ভোক্তার নিকট পৌঁছাতে হবে, সেটার জন্য ডিসপ্যাচ এবং আমার এই উপরের 3টা কাজ সুন্দরভাবে হচ্ছে কিনা সেটা আমাকে দেখার জন্য আমার কি করতে হবে, ফলো আপ করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে পণ্যের নকশায়ন। এখন উৎপাদনের থ্রু আমরা করছি কি, একটা দ্রব্য বা সেবা তৈরি করছি। এখন এই দ্রব্য বা সেবা তৈরি করার জন্য আমাদের করতে হবে কি, ওই দ্রব্যটা মূলত সেবার তো আমি নকশায়ন করতে পারবো না, অর্থাৎ পণ্যটার নকশায়ন, অর্থাৎ পণ্যটার আকার আকৃতি কেমন হবে। যেমন ধরো আমি যে জ্যাম অ্যান্ড জেলির বিজনেসের কথা বললাম, সেখানে আমি প্রিমিয়াম কাস্টমারদের জন্য জারে করে পণ্যটা সেল করলাম, আর হচ্ছে যারা কম দামে কিন্তু প্রিমিয়াম প্রোডাক্ট পেতে চায় তাদের জন্য আমি প্লাস্টিকের একটা কৌটায় পণ্যটা সেল করলাম। তো এখানে আমি কি দেখতে পাচ্ছি, পণ্যের নকশায়ন। তারপরে উৎপাদন নিয়ন্ত্রণ, অর্থাৎ উৎপাদনের প্রত্যেকটা কাজ সুন্দর মতো হচ্ছে কিনা এটাকে তদারকি করার যে কাজটা সেটাকে বলছি উৎপাদন নিয়ন্ত্রণ। তারপরে বলা হচ্ছে গবেষণা ও উন্নয়ন। এখন আমাকে বলো তো উৎপাদনের কাজে কেন গবেষণা ও উন্নয়ন প্রয়োজন। এখন আমি যদি আমার উৎপাদন কাজে এফিশিয়েন্ট হওয়ার জন্য যদি গবেষণা না করি, অর্থাৎ কিভাবে আমি আমার কাজটাকে আরো ভালো করতে পারি। এখন চিন্তা করো, আমি জ্যাম অ্যান্ড জেলির বিজনেস করতেছি কিন্তু আমার মাথায় একটা জিনিস আসলো, আমি শুধু এগুলার ভিতরের ফ্রুটগুলা দিয়ে জেলি বানাচ্ছি, কিন্তু এগুলোর যে চামড়া বা পিলসগুলো আছে সেগুলো আমার ফেলাই দিতে হচ্ছে। তো এখন এগুলো দিয়ে আমার কিছু একটা তো করা যায়, কারণ এত আবর্জনা, আমার এত ওয়েস্টেজ, এটা তো খুব বেশি হয়ে যায়। তখন আমি কি করলাম, আমি রিসার্চ করলাম, আমি রিসার্চ করে জানতে পারলাম এই কমলা এবং মালটার যে চামড়া আছে সেটা দিয়ে আমরা কি তৈরি করতে পারি, আরেকটা জিনিস যেটা হচ্ছে মার্মালেড। এখন আমার প্রিভিয়াসলি আমি হোল ফ্রুট দিয়ে জ্যাম তৈরি করলাম, আর এখন আমি তৈরি করব কি মার্মালেড, যেটার জন্য আমার কি প্রয়োজন, কি প্রয়োজন, সেটার জন্য আমার কমলা এবং মালটার ছিলকা বা চামড়া প্রয়োজন। এখন ওগুলা দিয়ে আমি এখন নতুন আরেকটা প্রোডাক্ট তৈরি করতে পারছি, আর আমার আগে যেটা ওয়েস্ট থাকতো সেটা দিয়ে আমি এখন নতুন পণ্য তৈরি করতে পারছি। তো উৎপাদনের কাজে কিন্তু এই কারণে গবেষণা ও উন্নয়ন খুবই প্রয়োজন। তারপরে হচ্ছে উৎপাদনের আওতার প্রশিক্ষণ। জিনিসটা হয়তো স্লাইডে এটা হয়তো আমাদের স্লাইডে ভুলে আসছে। উৎপাদনের কাজের মধ্যে আমাদের মূলত, অর্থাৎ উৎপাদনের আওতার মধ্যে আমাদের মূলত এই জিনিসগুলোই দেখতে হবে। আচ্ছা, সবাইকে আবারও বলছি, তোমরা সবাই এখনো পর্যন্ত ফেব্রুয়ারি 10 তারিখে ক্লাস শুরু হবে, তোমরা সবাই যাতে তাড়াতাড়ি এই কোর্সটাতে, আমাদের পাওয়ার প্লে কোর্সটাতে এনরোল করে ফেলো। ওকে, এখন উৎপাদনের বিভিন্ন খাত, অর্থাৎ এই উৎপাদনটাকে আমরা কোন কোন জায়গায় দেখতে পারি, সেটা কি কি, অর্থাৎ কৃষি খাত, অর্থাৎ মানে উৎপাদনটা কোন কোন জায়গায় হয়। উৎপাদন খাত বলতে আমরা কি বুঝি, উৎপাদনের কার্যক্রম আমরা কোন কোন জায়গায় দেখতে পাই, এগুলাকে বলছি আমরা উৎপাদনের খাত। এখন উৎপাদনের সবথেকে প্রাচীন এবং গুরুত্বপূর্ণ খাত কি,
কৃষিখাত। এই কৃষি আছে বলে আজকে আমরা একটা মানব সভ্যতা হতে পেরেছি। কারণ যখন থেকে মানুষ দেখতে পারলো যে সে তার নিজের খাদ্য নিজেই উৎপাদন করতে পারছে, তখন থেকে আমরা বুঝলাম কি এই জিনিসটা তো আমরাই এখন তৈরি করতে পারি। তাহলে তখন আমরা সমাজবদ্ধ হলাম, তখন আমরা এত দেশ বিদেশ এত সমাজ রাষ্ট্র তৈরি হলো। কৃষি খাত এই উৎপাদনের কিন্তু সবচেয়ে পুরান এবং প্রাচীন খাত, এবং এখনো সব থেকে গুরুত্বপূর্ণ একটা খাত। কারণ কৃষি খাত থেকে আমরা কি পাচ্ছি? কৃষি খাত থেকে আমরা পাচ্ছি খাদ্য সামগ্রী এবং শিল্পের বিভিন্ন কাঁচামাল। কৃষি খাত হচ্ছে উৎপাদনের একটা খুবই প্রাইমারি খাত। ধরো তোমাকে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে উদ্দীপকে একটা খাতের কথা বললো, তখন বললো যে এটা কি খাত, তখন তুমি এটা জবাবে কি বলবা? এটা হচ্ছে কৃষি খাত। আচ্ছা, শিল্প খাত। এখন শিল্প খাতটা কি? শিল্প হচ্ছে ধরো উৎপাদনে যে কাঁচামালগুলো আছে, এই কাঁচামাল ও অন্যান্য উপকরণ ব্যবহার করে প্রযুক্তি ও যন্ত্রপাতির সাহায্যে রূপগত উপযোগ সৃষ্টির সাথে সম্পৃক্ত খাতকে আমরা বলছি শিল্প খাত। তোমরা বুঝতে পারছো? অর্থাৎ শুধুমাত্র খাদ্য সামগ্রী নয়, খাদ্য সামগ্রী ছাড়া কাঁচামাল ব্যবহার করে প্রযুক্তির সাহায্যে আমরা যেই খাতটা যে জিনিসগুলো তৈরি করছি রূপগত উপযোগ তৈরি করে, সেটাকে আমরা কি খাতের মধ্যে ফালাচ্ছি? শিল্প খাত। আমাদের এশিয়া মহাদেশে কিন্তু এই শিল্প খাতটা খুবই একটা ইম্পর্টেন্ট সেক্টর। এটা থ্রু জাপান, চায়না তাদের ইকোনমিক বুম বা অর্থনৈতিক সমৃদ্ধতা দেখতে পেরেছে। এখন আমরা যদি অর্থনৈতিকভাবে আরও বেশি সামনে এগিয়ে যেতে চাই, আমাদের কোন খাতে এক্সেল করতে হবে? এই শিল্প খাতে এক্সেল করতে হবে। আচ্ছা, সেবা খাত বর্তমানে সব থেকে উৎপাদনের খাতগুলোর মধ্যে সব থেকে জনপ্রিয় খাত কোনটি? এই সেবা খাত সব থেকে জনপ্রিয়, এবং এটি দ্রুত বিকাশমান হিসেবে চিহ্নিত হচ্ছে। উৎপাদনের এই খাত শুধুমাত্র দৃশ্যমান পণ্য সামগ্রী তৈরি করে না, উৎপাদনের এই খাতটাই দৃশ্যমান পণ্য সামগ্রী তৈরি করে না, বরং এটা কোনো একটা সুবিধা বা কোনো একটা সার্ভিসের তৈরি করে, যেটা আমাদের জীবনটাকে আরও সহজ করে। সেবা খাত করে কি? আমাদের জীবনযাত্রার মানটাকে আরও উন্নত করে, জীবনযাত্রার মানকে উন্নত করে। বুঝতে পারছো তোমরা সবাই? আচ্ছা, এখন সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা কি? উৎপাদনশীলতার ধারণা। উৎপাদনশীলতাটা কি? উৎপাদনশীলতা হচ্ছে তোমার উৎপাদনের যে উপকরণগুলো আছে এবং তার সাথে উৎপাদনের যে একটা আনুপাতিক সম্পর্ক, সেটাকে আমরা বলছি উৎপাদনশীলতা। উৎপাদনশীলতা বা ইংরেজিতে বলতে গেলে প্রোডাক্টিভিটি। আমরা যারা সেলফ হেল্প বুকস বা ভিডিওস দেখে থাকি, আমরা সবাই এই টার্মটার সাথে খুব ভালোভাবে পরিচিত। অর্থাৎ এই থিওরি আমাদের সাজেস্ট করে কি? আমরা যত কম আমাদের কি আছে, কম সম্পদ বা রিসোর্স আছে, আমাদের কি আছে? কম সম্পদ বা রিসোর্স আছে। এই কম সম্পদগুলোর মধ্যে থেকে আমরা কিভাবে বেশি পণ্য উৎপাদন করতে পারি, এটাই হচ্ছে উৎপাদনশীলতার ধারণা। উৎপাদনশীলতা নির্ভর করে উৎপাদনের দক্ষতার উপর। উৎপাদনের দক্ষতা বাড়লে উৎপাদনশীলতা বাড়ে, আর উৎপাদনশীলতা বাড়লে উৎপাদন বাড়ে। উৎপাদনশীলতা মূলত কি? উৎপাদনশীলতা হচ্ছে উৎপাদনের দক্ষতা। ওকে, আর সঙ্গত কারণেই উৎপাদন বাড়লে বিক্রয় ও মুনাফা বৃদ্ধি পায়। এখন দেখো,
উৎপাদনশীলতা কি চিন্তা করে? আমার উৎপাদনের কাজটা দক্ষ বা এফিশিয়েন্ট। সো এর থ্রু আমাদের কি হবে? উৎপাদন বৃদ্ধি পাবে। আর আমরা উৎপাদন বৃদ্ধি পাইলে আমরা বুঝি যে এটা বিক্রয় বৃদ্ধি পাচ্ছে। এখন যেহেতু আমরা কম রিসোর্স দিয়ে আরও বেশি পণ্য উৎপাদন করতে পারছি, তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের যে উৎপাদন ব্যয়টা সেটা কমে যাচ্ছে। প্রোডাকশন কস্ট আমাদের একবারে নেই বললেই চলে। প্রোডাকশন কস্ট আমাদের একবারেই নেই বললেই চলে। তো এখন যেহেতু আমাদের ব্যয়টা কম এবং বিক্রয়টা বেশি হচ্ছে, তার কারণে আমাদের মুনাফাটা বৃদ্ধি পাচ্ছে। এখন উৎপাদনশীলতার অন্তর্ভুক্ত বিষয়সমূহ, অর্থাৎ উৎপাদনশীলতার যে ধারণাগুলো আমরা পড়েছি, এগুলোকে যদি আমরা সামারাইজ করি তাহলে আমরা এই জিনিসগুলো পাই। সেটা কি? উৎপাদনশীলতা হলো উৎপাদন ও উপকরণের একটা অনুপাত। উৎপাদন ও উপকরণের একটা অনুপাত, যেটাকে আমরা এই সূত্র দ্বারা ব্যাখ্যা করতে পারি। উৎপাদন ভাগ উপকরণ, অর্থাৎ আমরা কি পরিমাণ আউটপুট পাচ্ছি, কি পরিমাণ ইনপুটের বিপরীতে, এটাই হচ্ছে উৎপাদনশীলতার মূল কথা। এটি উৎপাদন বৃদ্ধির সাথে সম্পর্কযুক্ত। উৎপাদনশীলতা কিন্তু উৎপাদন বৃদ্ধির সাথে সম্পর্কযুক্ত। এর মাধ্যমে আমরা বুঝতে পারি কেন এটা উৎপাদন বৃদ্ধির সাথে সম্পর্কযুক্ত। একটু বলো তো। এটা উৎপাদন বৃদ্ধির সাথে এই কারণেই সম্পর্কযুক্ত, কারণ উৎপাদন যখন আমাদের বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ উৎপাদনশীলতা যখন আমাদের বৃদ্ধি পায়, তখন আমরা কি বুঝি? উৎপাদনটা দক্ষ। অর্থাৎ আমরা আমাদের কম রিসোর্স ইউজ করে আমরা আগের থেকে বেশি পণ্য, বা আগে যে উপকরণগুলো ইউজ করতাম, সে আগের উপকরণগুলো ইউজ করেই আমরা আগের থেকে আরও বেশি পরিমাণে পণ্য উৎপাদন করতে পারছি। তাই বলা যায় এটা উৎপাদন বৃদ্ধির সাথে সম্পর্কযুক্ত। এরা নির্ভর করে দক্ষতার উপর, অর্থাৎ উৎপাদনশীলতা নির্ভর করে দক্ষতার উপর। আমরা চাইলেই ভূমির পরিমাণ বা মূলধনের পরিমাণ বাড়িয়ে উৎপাদন বৃদ্ধি করতে পারি, কিন্তু কোন উৎপাদনশীলতা বৃদ্ধি করার জন্য আমাদের কি প্রয়োজন? দক্ষতা। তাই বলা হচ্ছে এটা নির্ভর করে কিসের উপর? দক্ষতার উপর। আচ্ছা, এটি পণ্যের মূল্য হ্রাস করে। কিভাবে এটা পণ্যের মূল্য হ্রাস করে একটু বলো তো আমাকে। এই যে বললাম যে উৎপাদনশীলতা আমাদের করে কি? বুঝায় যে উৎপাদনটা আমাদের দক্ষ, অর্থাৎ এখানে আমাদের প্রোডাকশন কস্ট কম। এখন একটা জিনিসের যদি তোমার ব্যয় কম থাকে, তাহলে আমরা এটাকে আরো কম দামে, রিডিউসড প্রাইসে বিক্রি করতে পারি। তাই বলা যায় এটা পণ্যের মূল্য হ্রাস করে। এটি মুনাফা বৃদ্ধি করে। উৎপাদনশীলতা করে কি? মুনাফা বৃদ্ধি করে। অর্থাৎ এখন যেহেতু আমাদের ব্যয়টা কম, তাই আমরা বুঝতে পারতেছি কি আমরা আগের থেকে আরো বেশি মার্জিনে পণ্যটা এখন বিক্রি করতে পারছি। তাই বলা যায় এটি মুনাফা বৃদ্ধি করে। ওকে, উৎপাদনশীলতার গুরুত্ব। উৎপাদনশীলতার গুরুত্ব হচ্ছে, এটা তোমাদের কিন্তু 25 ব্যাচের জন্য খুবই ইম্পর্টেন্ট। উৎপাদনশীলতা আমাদের উৎপাদন বৃদ্ধি করে এবং ব্যবসায় সম্প্রসারণ করে। অর্থাৎ আমাদের যদি উৎপাদনটা বৃদ্ধি থাকে, উৎপাদনশীলতা আমাদের যদি উৎপাদন বৃদ্ধি করছে, তার মানে আমাদের বিক্রয় বৃদ্ধি পাচ্ছে। বিক্রয় বৃদ্ধি পারলে আমাদের বিনিয়োগ বৃদ্ধি পায়, আর সেটা আমাদের করে কি? ব্যবসায়টাকে সম্প্রসারিত করে। উৎপাদনশীলতা আগের থেকে আমাদের চাহিদা পূরণটা আরো বেশি বড় করে। অর্থাৎ উৎপাদনশীলতার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, তার মানে আগে যে চাহিদাটা পূরণ হতো এখন তা আগের থেকে আরো বেশি হচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে, দেখো, আগে আমার যে পরিমাণ উৎপাদন হতো সেটা দিয়ে ধরো হচ্ছে আমার দেশের চাহিদা মেটানো হতো। এখন আমার কাছে আরো উদ্বৃত্ত পণ্য থেকে যায়, সেটা দিয়ে আমি কি করতে পারি? আমি বিদেশে ইম্পোর্ট করে
আমার বিদেশি যে আমার যে ফরেন যে কনজিউমার আছে তাদেরও চাহিদা পূরণ করতে পারি। তাই বলা যায় উৎপাদনশীলতা আমাদের চাহিদা পূরণে সক্ষম। এটা আমাদের আয় বৃদ্ধি করে। উৎপাদনশীলতা কিভাবে আয় বৃদ্ধি করে? এই যে শ্রমিক যারা উৎপাদনশীলতা কাজের সাথে জড়িত, তারা আরো দক্ষভাবে উৎপাদনটা করার কারণে অন্য যে প্রোডাকশন কস্টগুলো আছে সেগুলো কমে যাচ্ছে। আর পণ্য যে আগের থেকে উৎপাদনটা হতো তার থেকে আরো বেশি দ্বিগুণ পণ্য উৎপাদিত হচ্ছে, যেটা আমার আয়কে আগের থেকে কি করছে? বৃদ্ধি করছে। এটা আমাদের করে কি? প্রতিযোগিতা মোকাবেলা করে উৎপাদনশীলতা। দেখো, বাজারে যখন অনেকগুলো কম্পিটিটিভ প্রতিষ্ঠান থাকে, তখন আমাদের কি চিন্তা আসে যে ধরো আমার এগেইনস্টে আরেকটা প্রতিষ্ঠান আছে যে কিনা জ্যাম অ্যান্ড জেলি বিক্রি করছে। এখন আমার তার সাথে কম্পিট করতে হলে আমার কি করতে হবে? আমাকে অবশ্যই পণ্যের মান বাড়াতে হবে এবং পণ্যটাকে আরো কম দামে বিক্রি করতে হবে। এই কম দামে যেহেতু বিক্রি করতে হবে, সেটার জন্য আমার কিন্তু কি করতে হবে? আমার যে না, আমি হইতেছে আমার মূলধনের ব্যয় বাড়ায় দিব, আমি হইতেছে আরো বেশি শ্রমিক নিয়োগ দিব। এইভাবে করলে আমাদের কিন্তু ক্ষতি হবে আরো বেশি। আমাদেরকে করতে হবে কি? আমাদের উৎপাদনের কাজটা আরো দক্ষতার সাথে করতে হবে। তাহলে আমরা উৎপাদনশীলতা অর্জনের মাধ্যমেই শুধুমাত্র প্রতিযোগিতাটা মোকাবেলা করতে পারব। আচ্ছা, সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা। উৎপাদনশীলতা কিন্তু আমাদের সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করছে। কিভাবে বলো তো? উৎপাদনশীলতার মাধ্যমে আমরা আগের থেকে যেহেতু বেশি পরিমাণে পণ্য উৎপাদন করতে পারছি, তাই এটা আমাদের যে ইনপুট যে পণ্যগুলো আছে তার থেকে আমরা আরও বেশি পরিমাণে পণ্য উৎপাদন করতে পারছি, যা আমাদের সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করছে। এটা নতুন উপযোগ তৈরি করছে, গবেষণা ও উন্নয়নে সাহায্য করছে। উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হলে কিন্তু আমাদেরকে গবেষণা ও উন্নয়ন দেখতে হবে, যে কিভাবে আমি আরো রিসার্চ করতে হবে যে কিভাবে আমি আমার পণ্যটাকে আরো বেশি উৎপাদনশীল ওয়েতে আরো দক্ষতার সাথে উৎপাদন করতে পারি। তারপরে উৎপাদনশীলতা কি করছে? জীবনযাত্রার মান উন্নয়ন করে আমাদের। যেহেতু উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, চাহিদা পূরণ আগের থেকে বেশি নিশ্চিত হচ্ছে, তাই উৎপাদনশীলতা আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারছে। তারপরে কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হচ্ছে উৎপাদনশীলতা। তারপরে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করছে উৎপাদনশীলতা। শ্রমিকদের কল্যাণ সাধন নিশ্চিত করছে উৎপাদনশীলতা। এখন উৎপাদনশীলতার যে আমরা ধারণাটা পড়লাম, এই দুটো কনসেপ্টের মধ্যে যে পার্থক্য সেটা আমরা দেখব। উৎপাদন হচ্ছে কোনো কিছু তৈরি করা, আর উৎপাদনশীলতা হচ্ছে উপকরণ ও উৎপাদনের মধ্যে আনুপাতিক একটা সম্পর্ক। আনুপাতিক সম্পর্ক বলতে আমরা কি বুঝি? আনুপাতিক সম্পর্ক হচ্ছে, যেমন ধরো উৎপাদন বাড়লে উপকরণেও চেঞ্জ হয়। উপকরণ যদি কমে বাড়ে তাহলে কিন্তু এটা উৎপাদনের পরিমাণও একটা হ্রাস বৃদ্ধি ঘটায়। এই যে তাদের দুইজনের মধ্যে একটা হ্রাস বৃদ্ধির সম্পর্ক, অর্থাৎ আমার যদি উপকরণ কমে বাড়ে তাহলে কিন্তু আমার উৎপাদনে ইফেক্ট হয়। এই সম্পর্কটাকে আমরা কি বলছি? আনুপাতিক সম্পর্ক। তাহলে উৎপাদনশীলতা এই আনুপাতিক সম্পর্কটাকেই প্রকাশ করছে। উৎপাদন কি? উৎপাদন হচ্ছে পরিমাণবাচক বা মূল্যসূচক। উৎপাদন হচ্ছে পরিমাণবাচক বা মূল্যসূচক। উৎপাদনের যে পরিমাণটা, এটা আমরা একটা সিঙ্গেল অ্যামাউন্টে বলতে পারি যে আমি 10,000 পিস এরকম 10,000 পিস কলম উৎপাদন করলাম। কিন্তু উৎপাদনশীলতা হচ্ছে আনুপাতিক, অর্থাৎ এটাকে আমাদেরকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হবে। তারপরে উৎপাদন হিসাব করা সহজ, কিন্তু উৎপাদনশীলতা হিসাব করা কঠিন। উৎপাদন বৃদ্ধি পেলেও উৎপাদনশীলতা বৃদ্ধি নাও পেতে পারে। উৎপাদন বৃদ্ধি কিন্তু এমনিও পেতে পারে যদি আমরা আমাদের উপকরণের পরিমাণ আগের থেকে বাড়িয়ে দিই। ওইটা কিন্তু এটা নিশ্চিত করে না যে আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে। উৎপাদন বৃদ্ধি না পেলে কিন্তু, অর্থাৎ উৎপাদন বৃদ্ধি পেলেও উৎপাদনশীলতা বৃদ্ধি নাও পেতে পারে। কিন্তু উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে আমরা বুঝবো যে আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে।
আচ্ছা, উৎপাদন বৃদ্ধি পেলেও প্রতিষ্ঠানের লাভ নাও হতে পারে। উৎপাদন বৃদ্ধি পেলেও প্রতিষ্ঠানের লাভ নাও হতে পারে। ওই যে বললাম না, আমি হয়তো আমার উপকরণের পরিমাণ আগের থেকে আরো বেশি বাড়ায় দিতে পারি, বাট স্টিল তার মানেই না যে আমার লাভ হচ্ছে, কারণ আমার তখন দেখা যাচ্ছে কস্ট বা খরচ বেশি হচ্ছে। তো এখন আমার কস্ট বা খরচ যদি আগের থেকে বেশি হয়, তার মানে এটা কি বোঝা যায় যে আমাদের প্রতিষ্ঠানটা লাভবান বা লাভজনক নয়। উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানের লাভ হয়। উৎপাদন বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানের লাভ হয়, লাভ নাও হতে পারে, কিন্তু উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে আমরা বুঝতে হবে যে প্রতিষ্ঠানের লাভ হচ্ছে। তার কারণ আমরা বুঝতে পারতেছি যে উৎপাদনশীলতা কখন বৃদ্ধি পায়, যখন আমরা হচ্ছে আগের সেম পরিমাণ উপকরণ দিয়ে আগের থেকে বেশি উৎপাদন করতে পারছি, অর্থাৎ আমাদের কস্টটা কম, আমাদের এখন মার্জিনটা বেশি, অর্থাৎ আমরা আরো বেশি ব্যবধানে পণ্যটা বিক্রি করতে পারছি, তার মানে আমাদের এখানে লাভ হচ্ছে। ওকে, আরো কিছু পার্থক্য আছে, সেটা কি, উৎপাদন বৃদ্ধি পেলেও প্রতিষ্ঠানের অবস্থা, আর্থিক অবস্থা ভালো নাও হতে পারে। ওই যে একই কথা, যে হয়তো আমরা উপকরণে বেশি ব্যয় করে, উপকরণে বেশি খরচ করে উৎপাদন বাড়াতে পারি, এটা কিন্তু আমাদের প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে ইফেক্ট করবে বাজেভাবে। তো উৎপাদন বৃদ্ধি পেলে এমনও হতে পারে যে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ভালো নাও হতে পারে, কিন্তু উৎপাদনশীলতা কিন্তু সম্পূর্ণ বিপরীত কথা বলছে। উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ভালো হয়। তারপরে ব্যয় হ্রাস, উৎপাদন বৃদ্ধি পেলেও ব্যয় হ্রাস নাও হতে পারে। উৎপাদন বৃদ্ধি পেলেও ব্যয় হ্রাস নাও হতে পারে। এখন কেন এ কথা বলছি আমরা, উৎপাদন বৃদ্ধি পেলেও ব্যয় হ্রাস নাও হতে পারে? ওই একই কারণে, যদি আমরা আমাদের প্রোডাকশন কস্ট বাড়ানোর মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করি, তাহলে তো এটা আমাদের ব্যয় বৃদ্ধি করাকে নির্দেশ করে, কিন্তু উৎপাদনশীলতা তো আমাদের ব্যয়টাকে হ্রাস করে আমাদের পণ্যটাকে আগের থেকে আরো বেশি পরিমাণে উৎপাদন করা নির্দেশ করে। আচ্ছা, উৎপাদনের সাথে মজুত নিয়ন্ত্রণ জড়িত। উৎপাদনশীলতার সাথে মজুত নিয়ন্ত্রণ জড়িত নয়। উৎপাদনের অন্যতম একটা কাজ কি, আওতা কি, মজুদ নিয়ন্ত্রণ করা। এটা কি অন্যতম একটি আওতা। উৎপাদনের সাথে মজুদ নিয়ন্ত্রণ জড়িত, কিন্তু উৎপাদনশীলতার সাথে মজুদ নিয়ন্ত্রণ জড়িত নয়। কারণ উৎপাদনশীলতা কি চিন্তা করছে, উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি চিন্তা করছে যে আমি আগের থেকে কম উপকরণ ব্যবহার করেও আমি সেম অ্যামাউন্টের পণ্য তৈরি করতে পারবো, সেটাকে আমরা বলছি কি উৎপাদনশীলতা। এই কারণে উৎপাদনশীলতার সাথে মজুদ নিয়ন্ত্রণ জড়িত নয়। উৎপাদন নতুন পণ্য উদ্ভাবনের সাথে জড়িত, অর্থাৎ উৎপাদনের নতুন পণ্য উদ্ভাবনের কথা যখন আমরা চিন্তা করি, এটা কিন্তু একটা উৎপাদনের কনসেপ্ট, কিন্তু উৎপাদনশীলতার কনসেপ্টটা কি, আমার যে পণ্যটা আমি আগের থেকে তৈরি করে আসছি, সেটার যে আমার এক্সিস্টিং উপকরণ আছে, সেই উপকরণ ব্যবহার করে যাতে আমি আগের থেকে আরো বেশি উৎপাদন করতে পারি। এখানে কিন্তু নতুন পণ্য উদ্ভাবনের কথা আমরা বলছি না, সে কারণে উৎপাদনশীলতা নতুন পণ্য উদ্ভাবনের সাথে জড়িত নয়। উৎপাদনের গতিশীলতা কম। এখন গতিশীলতা বলতে কি বোঝায়, উৎপাদন দ্বারা যদি আমার উৎপাদন বৃদ্ধি, অর্থাৎ উৎপাদনের ধারণা দ্বারা আমার যদি বৃদ্ধি করতে হয় উৎপাদনের পরিমাণ, বিক্রয়ের পরিমাণ এবং মুনাফা বৃদ্ধি করতে হয়, তখন আমার কি করতে হবে, কি আমাকে হচ্ছে উপকরণের জন্য আরো অনেক বেশি ব্যয় করতে হবে। এই ব্যয় করলে আমার কি হবে, আমার এই উৎপাদনটা যে গতিশীল নয় সেটা বোঝা যাবে, অর্থাৎ আমার আরো বেশি কস্ট বা ব্যয় বৃদ্ধি করে উৎপাদন বৃদ্ধি করতে হচ্ছে, তার মানে আমার এই উৎপাদনটা গতিশীল নয়, গতিশীল কম এটা, কিন্তু উৎপাদনশীলতার গতিশীলতা বেশি। এটা করতে আমার একটু বেশি টাইম এবং একটু বেশি রিসোর্সেস বেশি খরচ হচ্ছে, কিন্তু উৎপাদনশীলতা তো দক্ষতার সাথে জড়িত। আর দক্ষতা আমাদের যদি বেশি থাকে উৎপাদন করার সময়, তাহলে আমরা আরো বেশি উৎপাদন বৃদ্ধি করতে পারছি, তাই বলা হচ্ছে উৎপাদনশীলতার গতিশীলতা বেশি। আচ্ছা, উৎপাদনশীলতা
বৃদ্ধির উপায়। এখন কিভাবে উৎপাদনশীলতা আরও বা প্রোডাক্টিভিটি বৃদ্ধি করা যায়? উন্নত কার্য পরিবেশের দ্বারা। উন্নত কার্য পরিবেশের দ্বারা উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায়। এখন দেখা গেল একটা কারখানার যে পরিস্থিতি বা অবস্থান, কারখানার যে পরিস্থিতি বা অবস্থান, কারখানার যে পরিস্থিতি বা অবস্থান তা যদি তার শ্রমিকদের জন্য ভালো না হয়, তাতে যদি শ্রমিকরা যদি ভালো ফিল না করে, তাহলে কিন্তু তাদের কি হবে? তাদের কাজটা কিন্তু এফেক্টেড হবে। তখন আমার উৎপাদনের দক্ষতা বা প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে না। তাই আমার কার্য পরিবেশ যত উন্নত হবে, ততই আমার উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার। উৎপাদনশীলতা বৃদ্ধি করার জন্য এই মডার্ন টাইমলাইনে আমাদের কিন্তু আধুনিক প্রযুক্তির ব্যবহারের দিকে চিন্তা করতে হবে। অর্থাৎ আধুনিক প্রযুক্তি যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা উৎপাদনশীলতা বৃদ্ধি করতে সক্ষম হব। উন্নত কাঁচামাল। আমার কোনো একটা পণ্য বা সেবার ক্ষেত্রে কাঁচামাল খুবই গুরুত্বপূর্ণ। আমার যে কাঁচামাল বা যে মূল উপকরণ, এটাই যদি আমার ভালো না হয়, তাহলে আমি কোনোভাবেই একটা বেটার পণ্য তৈরি করতে পারবো না। তাই আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কাঁচামাল যাতে উন্নত মানের হয় সেটা নিশ্চিত করতে হবে, এবং ইটস মাস্ট। তারপরে হচ্ছে উন্নত উৎপাদন প্রক্রিয়া। উন্নত উৎপাদন প্রক্রিয়া। উৎপাদন প্রক্রিয়াটা যাতে আমাদের উন্নত হয়, সেদিকে আমাদের আরো বেশি জোর দিতে হবে। তাহলে হচ্ছে আমাদের উৎপাদনশীলতাটা বৃদ্ধি পাবে। আচ্ছা, সঠিক বিন্যাস। সঠিক বিন্যাস বলতে কারখানার সঠিক বিন্যাসকে বোঝাচ্ছি আমরা। অর্থাৎ আমার যদি কারখানার লেআউটটা ভালোভাবে না হয়, তাহলে আমার উৎপাদনটাও একটা দক্ষভাবে হওয়া সম্ভব নয়, যেটা আমার উৎপাদনশীলতাকে গ্যারান্টি করে না। তাই বলা যায় যে উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য আমাদের কারখানার সঠিক বিন্যাস নিশ্চিত করতে হবে এবং দক্ষ ব্যবস্থাপনা। উৎপাদন একটা ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। এখানে তোমার প্ল্যানিং, ম্যানেজমেন্ট সব আছে, পরিকল্পনা, তারপরে কর্মী সংস্থান সব আছে। সে কারণে উৎপাদনকে আমরা বলতে পারি একটা ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। এই ব্যবস্থাপকীয় প্রক্রিয়াটা যদি দক্ষ হয়, তাহলে আমাদের উৎপাদনশীলতা মাস্ট বৃদ্ধি পাবে। সুসম্পর্ক, অর্থাৎ আমার যারা উৎপাদনের কার্যক্রমের সাথে জড়িত, তাদের মধ্যে যাতে সুসম্পর্ক বজায় থাকে। এই সুসম্পর্কটা কিন্তু আমার পুরো উৎপাদনশীলতার কাজে ইফেক্ট করবে, উৎপাদনের কাজে ইফেক্ট করবে। তাদের মধ্যে যদি সুসম্পর্ক থাকে, অর্থাৎ শ্রমিকদের মধ্যে যদি কাজটা সুসম্পর্ক থাকে, তাহলে কিন্তু এই উৎপাদনশীলতাটা আরো বেশি বৃদ্ধি পাবে। তারপরে হচ্ছে আমাদের প্রশিক্ষিত কর্মীর ব্যবহার। আমার কর্মীরা বা লেবাররা যত বেশি ট্রেইনড হবে, তত বেশি আমার হচ্ছে যে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। তারপরে হচ্ছে উৎসাহমূলক ব্যবস্থা, অর্থাৎ কর্মীদের জন্য যাতে উৎসাহমূলক ব্যবস্থাটা মাস্ট থাকে। এটা দ্বারা আমরা বুঝতে পারি কি এটা হচ্ছে আমাদের উৎপাদনশীলতাটা বৃদ্ধি করবে। তারপরে হচ্ছে গবেষণা ও উন্নয়ন। আমরা যত বেশি রিসার্চ করব যে উৎপাদনশীলতা বৃদ্ধির ব্যাপারে এবং কাজগুলো উন্নয়ন করার চেষ্টা করব, ততই আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। উৎপাদনশীলতার প্রকারভেদ ও পরিমাপ। 26 ব্যাচ এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ আমাদের প্রিভিয়াস যে করোনা পরবর্তী ব্যাচগুলো ছিল, তাদের এই জিনিসটা একবারেই বাদ পড়ছে। তোমাদের জন্য এটা মাস্ট ইম্পর্টেন্ট। উৎপাদনশীলতাকে পরিমাপ করার জন্য কিছু গাণিতিক সূত্র আছে। মোট উৎপাদনশীলতা বা সার্বিক উৎপাদনশীলতা, শ্রমের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা, মালামালের উৎপাদনশীলতা, আর্থিক উৎপাদনশীলতা। এখন এগুলোর আমরা হচ্ছে এই 6টার আমরা হচ্ছে
কি দেখব? গাণিতিক সূত্র দেখব। প্রথমে মোট বা সার্বিক উৎপাদনশীলতা, এটা কিভাবে আমরা পরিমাপ করতে পারি? এটা পরিমাপ করতে পারি মোট উৎপাদনের মূল্য এবং মোট উৎপাদনের মূল্যকে আমরা মোট উপকরণের মূল্য দিয়ে ভাগ করলে আমরা মোট সার্বিক উৎপাদনশীলতা পেয়ে যাই। অর্থাৎ উৎপাদনের মূল্য এবং উপকরণের মূল্যের উৎপাদনের মূল্য ও উপকরণের মূল্যের আনুপাতিক সম্পর্ককে কি বলছি? মোট বা সার্বিক উৎপাদনশীলতা। মোট বা সার্বিক উৎপাদনশীলতা কি? উৎপাদনের মূল্য ও আমার উপকরণের মূল্যের আনুপাতিক সম্পর্ক। তারপরে শ্রমের উৎপাদনশীলতা। শ্রমের উৎপাদনশীলতাকে কিভাবে পরিমাপ করা যায়? সেটা হচ্ছে তোমার উৎপাদনের একক এবং মোট শ্রম ঘন্টার অনুপাতিক সম্পর্ককে আমরা শ্রমের উৎপাদনশীলতা বলছি। এটাকে আমরা আর্থিক পরিমাপে বা টাকার অঙ্কেও বের করতে পারবো। উৎপাদনের আর্থিক অবস্থা অর্থাৎ শ্রমের মোট শ্রমের আর্থিক মূল্য ঠিক আছে, মোট উৎপাদনের আর্থিক মূল্য এবং মোট শ্রম ব্যয়ের পরিমাণের আনুপাতিক সম্পর্ক দ্বারাও আমরা শ্রমের উৎপাদনশীলতা বের করতে পারছি। আচ্ছা, যন্ত্রের উৎপাদনশীলতা। যন্ত্রের উৎপাদনশীলতার জন্য একই আমাদের সূত্র, সেটা হচ্ছে উৎপাদনের পরিমাণ এবং মোট যন্ত্র সময়ের যে একটা আনুপাতিক সম্পর্ক আছে সেটার দ্বারা আমরা হচ্ছে যন্ত্রের উৎপাদনশীলতা বের করতে পারছি। তারপরে এটা ছাড়াও আমরা এই সূত্র দ্বারা আর্থিক মূল্য হচ্ছে উৎপাদনশীলতাটা বের করতে পারি। এখন মালামালের উৎপাদনশীলতা। এটা কি? মালামাল বলতে আমরা মূলত কাঁচামালকে বুঝাই। আমাদের মোট উৎপাদনের মূল্য এবং মোট কাঁচামালের মূল্য আনুপাতিক সম্পর্ক দ্বারা আমরা মালামালের উৎপাদনশীলতা বের করতে পারি। এখন আর্থিক উৎপাদনশীলতা, এটা দ্বারা আমরা কি বুঝি? এটা হচ্ছে আমাদের সংযোজিত মূল্য ও রূপান্তর মূল্যের আনুপাতিক সম্পর্ককে আমরা আর্থিক উৎপাদনশীলতা বলছি। এখন এই রূপান্তর মূল্যটা কি? কাঁচামাল থেকে চূড়ান্ত পণ্যে রূপান্তর করার ব্যয়, এটা হচ্ছে আমাদের রূপান্তর মূল্য। বুঝতে পেরেছো তোমরা? এটা কি আমাদের রূপান্তর মূল্য বলতে আমরা কি বুঝি? কাঁচামাল থেকে চূড়ান্ত পণ্যের রূপান্তর ব্যয়। এটার মধ্যে কি আসে? যান্ত্রিক খরচ, শ্রমের খরচ আর অন্যান্য বিবিধ খরচ। সংযোজিত মূল্যটা কি? সংযোজিত মূল্যটাকে আমরা পাবো হচ্ছে বিক্রয় মূল্য থেকে আমরা যদি কাঁচামালের মূল্যটা বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাই? সংযোজিত মূল্য। আচ্ছা, এখন চলো এই গাণিতিক সমস্যাটা সমাধান করার চেষ্টা করি। এইচএসসি 26 যারা আছো এটা ভালো করে দেখো। ঢাকা শু কোম্পানি লিমিটেড বছরে 5 লক্ষ জোড়া, কত জোড়া? 5 লক্ষ জোড়া জুতা তৈরি করে, যার মোট বিক্রয় মূল্য 50 কোটি টাকা ও এই জুতা তৈরি বাবদ যে পরিমাণ কাঁচামাল ও অন্যান্য উপকরণ ব্যবহৃত হয় তার মূল্য 20 কোটি। কর্মকর্তা ও কর্মচারীদের শ্রম ব্যয় অর্থাৎ শ্রম ঘন্টা হচ্ছে 50,000, যার মূল্য হচ্ছে 5 কোটি। আর 5,000 ঘন্টা হচ্ছে কি আমাদের যন্ত্রের ব্যয়, যার জন্য খরচ হচ্ছে আমাদের 5 কোটি।
এবং বিবিধ খাতে 10 কোটি টাকা খরচ হচ্ছে। এখন আমাদের এটার বিভিন্ন ধরনের যে উৎপাদনশীলতা আছে সেটা বের করতে হবে। এখন ধরো মোট বা সার্বিক উৎপাদনশীলতা, মোট বা সার্বিক উৎপাদনশীলতা আমরা কিভাবে বের করব? ফার্স্টে আমাদের আসতে হবে মোট উৎপাদনের মূল্য। আমরা 5 লক্ষ জোড়া জুতা তৈরি করেছি, তার বিক্রয় মূল্য কত? 50 কোটি টাকা। তারপরে অন্য যে ব্যয়গুলো আছে আমাদের, কাঁচামাল সহ অন্যান্য উপকরণ ব্যয় সহ কত হচ্ছে? 20 কোটি। কর্মকর্তা ও কর্মচারীদের শ্রম ব্যয় হচ্ছে আমাদের 5 কোটি, যন্ত্রপাতিতে আমাদের ব্যয় হচ্ছে 5 কোটি, আর বিবিধ খাতে ব্যয় হচ্ছে 10 কোটি। 20 কোটি, 5 কোটি, 5 কোটি আর 10 কোটি, এগুলাকে আমরা যোগ করে আমরা কি পাবো? মোট উপকরণের মূল্য। এখন একবারেই করে ফেলি না, 20 কোটি, 5 কোটি, 25 কোটি, সাথে আরো 5 কোটি, 30 কোটি, 40 কোটি। ভাগ করলে কি পাই? শূন্য শূন্য আমরা সবগুলো কেটে দিই। 5, 4, তুমি যদি এভাবে ভাগ করতে চাও তাহলে 4 একে 4, আমাদের এখানে থাকে কত? 1। তাহলে অ্যান্সার আমাদের কত আসে? 1, 1 সমস্ত 4। 1 সমস্ত 4কে ভাঙলে আমরা পাই 1.25। কত পাই? 1.25 হচ্ছে আমাদের প্রতি একক উৎপাদন, মোট উৎপাদনশীলতা। এখন আমরা যদি শ্রমের উৎপাদনশীলতা বের করতে হয় কিভাবে বের করব? এখন দেখো এখানে কিন্তু উৎপাদনের পরিমাণ দেওয়া আছে, আর্থিক মূল্য ছাড়াও পরিমাণ দেওয়া আছে এবং শ্রম ঘন্টাও দেওয়া আছে, সেটা দিয়ে আমরা বের করতে পারি। শ্রমের উৎপাদনশীলতার জন্য কি করা যায় বলো তো? শ্রমের উৎপাদনশীলতা আমরা কিভাবে বের করতে পারি? আমরা হচ্ছে এই 5 লক্ষ জোড়া জুতাকে আমরা মোট শ্রম ঘন্টা দ্বারা ভাগ দিলে আমাদের মোট শ্রম ঘন্টা কত? 50,000। আমাদের কত আসে? শ্রমের উৎপাদনশীলতা 10 একক। একইভাবে আমরা যদি কিসের উৎপাদনশীলতা? যন্ত্রের উৎপাদনশীলতা বের করতে চাই, তাহলে আমাদের কত আসে? যন্ত্রের উৎপাদনশীলতা বের করার জন্য আমরা এই 5 লক্ষ জোড়া জুতাকে আমরা কি দিয়ে ভাগ দিব? মোট যন্ত্রের সময় দিয়ে। যন্ত্র আমাদের কতক্ষণ ব্যবহার করা হয়েছে? 5,000 ঘন্টা। তাহলে আমাদের যন্ত্রের উৎপাদনশীলতা কত? 10 একক। না, আমাদের তো যন্ত্র খরচ হয়েছে কত? 5,000 ঘন্টা। তাহলে আমাদের যন্ত্রের উৎপাদনশীলতা হচ্ছে 100 একক। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা হচ্ছে
আর্থিক উৎপাদনশীলতাটা দেখব। আর্থিক উৎপাদনশীলতার জন্য যে প্রশ্নটা দেওয়া আছে, মুক্তা গার্মেন্টসে 2017 সালে বিদেশ হতে 60 লক্ষ টাকার কাপড় ও অন্যান্য দ্রব্য আমদানি করে, তা দিয়ে পোশাক তৈরি শ্রমের জন্য তার এত টাকা এবং বিদ্যুতের জন্য এত টাকা, আর যন্ত্রপাতির জন্য এত টাকা এবং অন্যান্য বাবদ 2 লক্ষ টাকা ব্যয় হয়। উক্ত বছরে প্রতিষ্ঠানটি এত টাকার পোশাক বিদেশে রপ্তানি করে, প্রতিষ্ঠানটির আর্থিক উৎপাদনশীলতা নির্ণয় করো। আমরা জানি আর্থিক উৎপাদনশীলতার সূত্রটা কি? সংযোজিত মূল্য ভাগ রূপান্তর মূল্য। আর সংযোজিত মূল্যের সূত্রটা কি বলতো? সংযোজিত মূল্যের সূত্রটা হচ্ছে বিক্রয় মূল্য থেকে তুমি যদি কাঁচামালের ব্যয়টা বাদ দাও তাহলে আমরা পাচ্ছি কি? সংযোজিত মূল্য। ধরো 1,05,000 হচ্ছে আমাদের, না, 1,05,00,000 টাকা হচ্ছে আমাদের কি? 1,05,00,000 টাকা আমাদের কি? আমাদের বিক্রয় মূল্য। তার থেকে আমরা বাদ দিব কত? তার থেকে আমরা বাদ দিব হচ্ছে আমাদের এই বিক্রয় মূল্য থেকে আমরা কি বাদ দিব? কাঁচামালের ব্যয়। কাঁচামালের ব্যয় আমাদের কত হয়েছে? 60 লক্ষ টাকা। আমরা যদি 1,05,000 থেকে 60 লক্ষ টাকা বাদ দেই তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 45 লক্ষ টাকা। আর অন্যান্য যে ব্যয়গুলো আছে এগুলো সবগুলো হচ্ছে আমাদের রূপান্তর ব্যয়। শ্রমের জন্য যে ব্যয়, বিদ্যুতের জন্য যে ব্যয়, যন্ত্রপাতির ব্যয় এবং অন্যান্য যে ব্যয়গুলো আছে এগুলো সবগুলো কি আমাদের মোট রূপান্তর ব্যয়। তাহলে এখানে আমার 20 লক্ষ টাকা, তার সাথে 3 লক্ষ টাকা যোগ করলে আমরা পাই 23 লক্ষ, 2 লক্ষ 25 লক্ষ, তার সাথে 5 লক্ষ 30 লক্ষ। এখন এই 45 আর 30কে ভাগ দিলে আমরা কি পেয়ে যাই? 45 আর 30 লক্ষকে আমরা ভাগ দিলে কি পেয়ে যাই? আমরা আমাদের মোট আর্থিক উৎপাদনশীলতাটা পেয়ে যাই। আচ্ছা চলো এমসিকিউ সলভ করি। আচ্ছা বলো, উৎপাদন ও উপকরণের অনুপাতকে কি বলে? গেস কমেন্টে বলো তো। উৎপাদন ও উৎপাদন ও উপকরণের অনুপাতকে কি বলে? উৎপাদন ও উপকরণের অনুপাতকে উৎপাদনশীলতা বলে। তারপরের এমসিকিউটা আমরা দেখি, নিচের কোনটি উৎপাদনের আওতার বহির্ভূত, অর্থাৎ উৎপাদন কাজের মধ্যে পড়ে না? পণ্যের নকশায়ন তো মাস্ট পড়ে। বন্টন ব্যবস্থা, এটাকে একটু হাতে রাখি। কারখানা বিন্যাস, মান নিয়ন্ত্রণ, এই দুইটা তো পড়ে। তাহলে দেখি যে বন্টন ব্যবস্থাটা শুধুমাত্র আমাদের পণ্যের আওতাভুক্ত নয়। পরে এমসিকিউটা দেখি, তুলা থেকে সুতা এবং সুতা থেকে কাপড় তৈরি করা হলে কোন ধরনের উপযোগ সৃষ্টি? এটা খুবই সহজ, তোমরা সবাই পারবে। গেস দি আনসার। এটা হচ্ছে আমার রূপগত উপযোগ। আচ্ছা, উৎপাদনের গতিশীল উপাদান কোনটি, অর্থাৎ কোনটা সব থেকে বেশি মুভ করছে? সেটা হচ্ছে শ্রম। পরিবহন যোগে দিনাজপুর হতে লিচু এনে ঢাকায় বিক্রয়ের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? তুমি দেখো পরিবহনের কথা বলা আছে,
পরিবহনের দ্বারা কি উপযোগ সৃষ্টি হয়? স্থানগত উপযোগ। আচ্ছা, এখন সিকিউ দেখি। যেহেতু এইচএসসি 25 এর রিভাইজ সিলেবাস, আমরা বেশিরভাগ দেখি যে এই থিওরিটিক্যাল টাইপেরই কোশ্চেন্স আসে, বাট এইচএসসি 26-এর যে কোশ্চেন্সগুলো দেখবো সেখানে কিন্তু তোমার গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। আচ্ছা, উৎপাদন কি বলতো? উৎপাদনের আমার একটা যে সংজ্ঞাটা আছে, 3 টাইপের সংজ্ঞা আছে। প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে দ্রব্যের আকার আকৃতি পরিবর্তন করে বিক্রয়ের উদ্দেশ্যে দ্রব্য ও সেবা তৈরি করাকে উৎপাদন বলে, অথবা উৎপাদনের উপকরণ দিয়েও আমরা একই কথা বলতে পারি, অথবা ভূমি, মূলধন, শ্রম ও সংগঠন উৎপাদনের উপকরণের নামগুলো উল্লেখ করে আমরা হচ্ছে এই সংজ্ঞাটা দিতে পারি। কিন্তু ভুলেও যাতে না বলি যে উৎপাদন হচ্ছে কোনো কিছু তৈরি করা বা সৃষ্টি করা। আচ্ছা, উৎপাদন কর্মসংস্থান সৃষ্টি করে, ব্যাখ্যা করো। এই যে আমরা তখন বললাম যে উৎপাদন কর্মসংস্থান সৃষ্টি করে, এটা কিন্তু উৎপাদনের একটা অন্যতম পয়েন্ট। কিভাবে উৎপাদন কর্মসংস্থান সৃষ্টি করে? কোনো কিছু যখন উৎপাদন করতে যায় কেউ, তখন তার হচ্ছে কিছু লোকবল দরকার। ওই লোকবলগুলো তখন ওই জিনিসটায় কাজটা করে। তো এটা আমাদের উৎপাদনের কর্মসংস্থান সৃষ্টি করছে। এটার অ্যান্সার কিভাবে দিবা? তুমি হচ্ছে ফার্স্টে উৎপাদনের সংজ্ঞাটা দিবা, তারপরে যে 3-4 লাইনে তোমার এটা ব্যাখ্যা থাকবে। আচ্ছা, প্রশ্নটা দেখি। উৎপাদন মৌসুমে পেঁয়াজের দাম কম থাকলেও অনুৎপাদন মৌসুমে অস্বাভাবিক দাম বৃদ্ধি পাচ্ছে। বিষয়টি চিন্তা করে একতা কৃষক সমিতি উৎপাদন মৌসুমে পেঁয়াজ সংগ্রহ করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা করে। বুঝতে পারছি, তারা পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা কথা বলছে। পরবর্তীতে আচ্ছা, সমিতি পরবর্তীতে অনুৎপাদন মৌসুমে ন্যায্য মূল্যে ক্রেতাদের নিকট সরবরাহ করে এই সংরক্ষণকৃত পণ্যগুলোকে। ফলে খরচ তুলনামূলক কম হয়, এতে তারা বেশ লাভবান হচ্ছে। সমিতির সদস্যরা লাভ লোকসান সমানভাবে ভাগ করে নেয়। এতে সমিতির সদস্যদের কর্মসংস্থানের মাধ্যমে জীবনযাত্রার মানের উন্নতি হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে উল্লেখিত একতা কৃষক সমিতি প্রথমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে ব্যাখ্যা করো। তারা হচ্ছে কি করে? পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা নেয়। অর্থাৎ সংরক্ষণের কথাই যখন আসবে, কোনো কথা নেই এটা আমাদের কোন উপযোগ সৃষ্টি হচ্ছে? সময়গত উপযোগ। আচ্ছা, তারপরে কি বললো? সদস্যদের জীবনযাত্রার মান উন্নয়নে একতা কৃষক সমিতির অবদান মূল্যায়ন করো। সদস্যদের মান উন্নয়নে, জীবনযাত্রার মান উন্নয়নে একতা কৃষক সমিতির অবদান ব্যাখ্যা করো। প্রথমত, তারা হচ্ছে নিজেদের মধ্যে অনুৎপাদনকৃত মৌসুমে ন্যায্য মূল্যে ক্রেতাদের নিকট সরবরাহ করছে। এই সমিতির মাধ্যমে তাদের উৎপাদিত এই পেঁয়াজগুলোকে তারা ন্যায্য মূল্যে সরবরাহ করছে এইটার মাধ্যমে। এবং তারপরে এই কাজগুলো যেহেতু তারা নিজেদের মাধ্যমে করছে, তাদের খরচ কমানোর মাধ্যমে তারা এই জীবনযাত্রার মানটা উন্নয়ন করছে। এর দ্বারা বেশ লাভবান হচ্ছে। তারপরে সমিতির সদস্যরা লাভ লোকসান সমান ভাগে ভাগ করে নেয়। অর্থাৎ তারা যে একত্রিত হয়ে এই কৃষকদের কথা চিন্তা করে ন্যায্য মূল্যে পণ্যটা বিক্রি করতে পারছে, এইভাবে তারা এই জীবনযাত্রার মানটা নিশ্চিত করছে। তো স্টুডেন্টস, আজকের মতো এখানেই। তোমরা যে যে এখনো পর্যন্ত এনরোল করনি, পাওয়ার প্লে কোর্সে এনরোল করে ফেলো। আসসালামু আলাইকুম।